তুমি যখন পাহাড়ে যাবে, সাপোজ আমি ধরে নিলাম নর্থ বেঙ্গলের পাহাড়, যেই মোমেন্টে তুমি ওই সেবকটা ক্রস করে যাবে, তোমার চারপাশের অরা বা ভাইব্রেশন দেখবে চেঞ্জ হয়ে গেছে। পাহাড়ের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। আমাদের কাছে প্রথম আসছে হচ্ছে সন্দীপন এবং ওনার স্ত্রী হচ্ছে প্রীতি। তো একদিন বর্ষার সময় দুপুরবেলা এরকম বৃষ্টি, সেদিন ভালোই বৃষ্টি হচ্ছে, আর ওই হেঁটে আসতে গিয়ে ওরা ভিজে গেছে। কিন্তু গাড়ি নিয়ে আসোনি কেন? কারণ প্রীতি চুপ করে আছে। সন্দীপন বলল যে ওই কারণেই এসেছি। বলছে আমাদের কাছে একটা অফার আসে, একটা হোমস্টে নেবো। আমরা তো খুঁজছিলাম এরকম। তো সন্ধেবেলা ওই 6:30 7টার সময় করে ও খাবার দাবার নিয়ে চলে এসছে। ওরা উপরের ঘরে বসে, যে ঘরটাতে এরা উঠেছে, উপরের ঘরে কথা বলতে বলতে হঠাৎ করে স্পষ্ট করে শুনতে পায় তুম 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 এরকম করে আওয়াজ হচ্ছে। তো প্রথম যেটা বুকিং এরা তুললো সেটা হচ্ছে, যেহেতু ট্যুর প্ল্যানিং করতো, ও তখন করে একটা গ্রুপকে তুললো। সবাই খাওয়া দাওয়ার পর 4টে এরকম বাজবে, বললো আমরা একটু আশপাশটা একটু হাঁটি। ঘুরতে বেরিয়ে দুজনের মধ্যে একটি ছেলে আর একটি মেয়ে সন্ধে নেমে এসেছে। এরা দুজনে ওই রাস্তাটা বললো আমরা একটু হাঁটি। হাঁটতে গল্প করতে বেশ কিছুটা দূরে চলে গেছে। এই ফাঁকা অংশটা হাঁটছে, ফোনের ফ্ল্যাশ জ্বলছে, দুজনের ফোনেই ফ্ল্যাশ জ্বলছে। মানে মনে হচ্ছে যেন সামনে ওই দিন হেঁটে হেঁটে যাচ্ছে। ওই মেয়েটি কি করছে, খালি এরকম ভাবে পিছনে তাকাচ্ছে, চলে যাচ্ছে, মনে হচ্ছে পিছনে কেউ আগে যাচ্ছে। কিছুক্ষণ পর ওরা ওই হাঁপিয়ে যাওয়া এরকম আওয়াজ, কেন মনে হচ্ছে পিছন দিক থেকে হাঁপিয়ে গেছে। ওর ওপরে একজন মহিলা দাঁড়িয়ে আছে এবং তার চুলগুলো পুরো সামনের দিকে এরকম, মুখটা আরো স্পষ্ট দেখতে পাচ্ছে না, এদের পা পুরো স্টিফ হয়ে গেছে একদম। তো ওই ছেলেটি স্মোক করার জন্য দাঁড়িয়ে স্মোক করতে ওই দিকেই তাকিয়ে আছে। তুমি বললে বিশ্বাস করবে না যে দৃশ্যটা, ও স্মোক করতে ওদিকে তাকিয়ে ও দেখছে পুরো ওই নিচে থেকে ওই মেয়েটি উঠে আসছে এবং তীক্ষ্ণ ওর দিকে তাকিয়ে, মানে এইভাবে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যা আপনাদের ভেতর থেকে জাস্ট শিহরিত করে তুলবে। ঘটনা নিয়ে আমি এখনই কোনো রকম হিন্ট দেব না, কারণ এই এপিসোডে আমাদের সাথে রয়েছেন দেবজ্যোতি অধিকারী। দেবজ্যোতিদা মারাত্মক একটা ঘটনা আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। এছাড়াও আজকের এপিসোডে আমরা হিন্দু তন্ত্রের অন্ধকার দিক নিয়ে এমন কিছু আলোচনা করেছি যা হয়তো আজকে প্রথমবার আপনারা শুনতে চলেছেন। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দেবজ্যোতিদা, ওয়েলকাম টু গল্পওয়ালা আগেন। থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? তুমি তো জানোই আমি কেমন আছি, অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো। গতকাল না পরশু দার্জিলিং থেকে ফিরেছো? হ্যাঁ, পরশুদিন। তো উত্তরবঙ্গ থেকে সোজা গল্পওয়ালার স্টুডিওতে ফিরে কেমন লাগছে? খুব ভালো লাগছে বলা ভুল, অনেক অভিজ্ঞতা নিয়ে ফিরেছি এবং অনেক কিছু হয়েছে। এটা পরবর্তীকালে কোনো এপিসোডে তো বলবোই অবশ্যই সেটা, এবং সেটার ওই কেসটা, যে কেসের কারণে গিয়েছিলাম সেই কেসটা ঠিক হবে আগামী, আজকে শ্যুট করছি, পরশুদিন আমরা তারাপীঠে যাচ্ছি, বাবা আমি দুজনে ওখানে যোগ্য হবে। আচ্ছা, ও কেসটা মিটুক, তারপরে ওই কেসটা নিয়ে বলবে। এবং ওটাতে মানে আমি তোমাকে বলছিলাম যে আমি নিজে কি করেছি আমি নিজে জানি না, মানে এমন কিছু হয়েছে আমার খুব সঙ্গে। বাজেভাবে এফেক্টেড হয়েছিল বলছো? হ্যাঁ, আমি নিজে করেছি নিজের ক্ষতি, সেটা মানে বলবো তোমাকে পরবর্তীকালে এতে। আর তোমার সঙ্গে এটার একটা আজকে আমাদের পডকাস্ট তোমার সঙ্গে পরিচয়ের 1 বছর পূর্ণ হচ্ছে, ফেব্রুয়ারি মাস। গত বছর ফেব্রুয়ারি থেকে আমাদের প্রথম
পডকাস্ট শুরু হয়, এবং আমারও প্রথম ভিডিও পডকাস্টে সামনাসামনি বসে পডকাস্ট শুরু, মানুষজন আমাকে চেনা শুরু করেছে, দেখে চেনা শুরু করেছে তোমার থেকে, সেটাও একটা ভালো লাগছে। 1 বছর কমপ্লিট হচ্ছে। তো অনেক সময় দেখবে একটা জিনিস, যে প্রফেশনাল জগতে মানুষ যখন কাজ করে তাদের মধ্যে একটা বাউন্ডারি থাকে, বাট তোমার সাথে শুধুমাত্র কিন্তু পডকাস্ট অবধি আমাদের সম্পর্কটা আর সীমিত নেই, একদম সেটা ওই বাউন্ডারি ক্রস করে অনেক দিন আগেই বেরিয়ে গেছে। একদম একদম আমাদের মধ্যে একটা সত্যি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং অনেকটা মনে হয় যে আমি তোমাকে কিছু বলতে আমি কোনো দ্বিধাবোধ করি না, তুমিও সেটা, যা আলোচনা হয় কথাবার্তা হয় সবটাই অন্য বন্ধুর মতো হয়ে গেছে, মানে একটা দুই বন্ধুর মধ্যে যেরকম কথা হলে যা কিছু হয় আলোচনা বা সেরকম সেসব হয়, ভালো লাগে। ওই তোমাকে বলছিলাম কিছুক্ষণ আগে অফ দ্য ক্যামেরা, যে এই যে আসার শুরুতেই যে আড্ডা গল্প করতে করতে, এই যে শ্যুট করার আগে যে এতটা সময় আমরা অতিবাহিত মানে দেরি হয় কেন হচ্ছে এই শুরুতেই যে গল্প, আর ওই ডিলেটা যখন হয় না, দেখবে মনে হচ্ছে না ডিলে হচ্ছে, কারণ আমরা ততক্ষণও আড্ডার মধ্যেই থাকি। একদম একদম। তো আজকের এপিসোডে তোমাকে ডাকার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, ঠিক আছে। এক তো তোমার একটা কেস স্টাডি নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটা জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, আজকের ঘটনা। এছাড়াও গত 17ই জানুয়ারি যখন আমি তোমাদের ওখানে গিয়েছিলাম সবুজ কালী মায়ের মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে, সেখানে গিয়ে তোমার সাথে এবং তোমার বাবার সাথেও আমার বেশ কিছু কথা হচ্ছিল, এবং সেই কথাবার্তা এবং কনভারসেশনের মধ্যে থেকেই আমার মধ্যে এমন কিছু প্রশ্ন মনের মধ্যে এসেছিল, যেটা তো তখন আমি তোমায় জিজ্ঞেস করতে পারিনি, কারণ তখন তোমরা ভীষণভাবেই ব্যস্ত ছিলে। তো তারপর তোমার সাথে আমার কথা হয়, এবং সেই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো, কারণ আমার সেই বিষয়গুলো নিয়ে জানার ভীষণ ইচ্ছা। কারণ তন্ত্র নিয়ে বর্তমানে প্রচুর ভিডিও, প্রচুর পডকাস্ট, প্রচুর এপিসোড আমরা দেখেছি, বাট কিছু জায়গা যেইগুলো এখনও পর্যন্ত অজানা থেকে গেছে, পার্সোনালি আমার ক্ষেত্রে। তো সেগুলো নিয়ে আমি জিজ্ঞেস করবো তোমাকে। তবে তার আগে আজকে যে ঘটনাটা, এই ঘটনাটা কোন জায়গার ঘটনা? পাহাড়েরই ঘটনা, কালিম্পং ডিস্ট্রিক্টের একটা জায়গাকার ঘটনা। আচ্ছা। এবং পাহাড়ের ঘটনা বলতে গেলে, বা পাহাড়কে অনেকে সবাই বেড়াতে যায়, বা আমিও যাই, আমিও ফিরলাম বিভিন্ন কেসে। আমরা তো বেড়াতে কম যাই, মানে বেড়ানোর থেকে বেশি কেস জন্য যেতে হয় বিভিন্ন জায়গায়। তো পাহাড়ের প্রত্যেকটা দেখবে, প্রত্যেকটা যখন তুমি যখন পাহাড়ের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু রহস্য লুকিয়ে রয়েছে। সেটা কেউ দেখে অনেকে অনুভব করতে পারে যে আচ্ছা আমরা যাচ্ছি দিনের বেলা, যখন আমরা যাই বা নেমে আসি, রাতের বেলা ওই জায়গার কী অবস্থা হতে পারে, বা আমরা যদি সেখানে দাঁড়াই, কেউ নেই, কোনো গাড়ি যাচ্ছে না, তাহলে এই জায়গার কি পরিবেশ হতে পারে সেটা তো আমরা জানি না। তাই আমি মনে করি পাহাড় খুব মানে রহস্য এবং মায়াবী, রোমাঞ্চপূর্ণ, সব দিক থেকে ভরপুর। এবং আমার তোমাকে ব্যক্তিগতভাবে আমি বেড়াতে গিয়ে সেই অর্থে কোনো দিন আমার এরকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু কোনো কেসের ক্ষেত্রে যখন কোনো কেস হয়েছে কোনো একটা জায়গায়, খুব পার্টিকুলার তো রেয়ার, ভৌতিক কেস তো আর আমি বারবার সব জায়গাগুলি এত তো হয় না, সব জায়গায় ভৌতিক বলো বা কোনো অলৌকিক কিছু হচ্ছে যেটা মানুষের স্বাভাবিক নয়, মানে অস্বাভাবিক কিছু হচ্ছে কোনো জায়গায়, তখন আমাদের ডাক পড়ে বা আমাদের যেতে হয়। তো সেই জায়গায় গিয়ে যা যা অনুভব করেছি বা দেখেছি, তো সত্যি পাহাড় মানেই কিন্তু রহস্য, মায়াবী, রোমাঞ্চকর একটা ভরপুর একটা কম্প্যাক্ট জিনিস। এবং ওই বললাম যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু একটা করে রহস্য লুকিয়ে আছে। ইনফ্যাক্ট তুমি যখন পাহাড়ে যাবে, সাপোজ আমি ধরে নিলাম নর্থ বেঙ্গলের পাহাড়, তুমি এনজিপি দিয়ে ঢুকছো, হিলকাট রোড হোক বা শিলিগুড়ি দিয়ে তুমি যদি ঢোকো, যেই মোমেন্টে তুমি ওই সেবকটা ক্রস করে যাবে, ঠিক আছে, তোমার চারপাশের অরা বা ভাইব্রেশন দেখবে চেঞ্জ হয়ে গেছে। 100% ঠিক কথা বলেছো। এবং এই জায়গায় ওই যে জঙ্গল বা ওই যে গাছ বা বিভিন্ন রকমের ওখানকার যে লৌকিক দেব দেবী এবং তাদের যে ধর্মের যে সমস্ত ক্রিয়া, দেখো তাদেরও কিন্তু তারা আলাদা রিচুয়ালসের মধ্যে হয়। সেখানকার ব্যক্তিগত মানুষেরা তারাও কিন্তু বিভিন্ন তন্ত্র সাধনা, তন্ত্র চর্চার সঙ্গে কিন্তু জড়িত। যেমন আমি অনেক ব্যক্তিকে চিনি যারা পাহাড়ের মানুষ, অন্য ধর্মের বা অন্য রকম রিচুয়ালস তারা পালন করে, তারাও কিন্তু বিভিন্ন রকমের কিছু দেবদেবী বা তাদের ধর্মের যারা তাদেরকে বিশ্বাস করে সেরকম পদ্ধতিতে কিন্তু অনেক কিছু ক্রিয়া করে বা ক্রিয়া হয়। এরকম অনেক মানে গড বা গডেসেস এরকম অনেক আমি জেনেছি, তাদের আমার তো কৌতূহল ঘটে যা তারা কী করে বা কী করতে চায়, এরকম প্রচুর আছে। হ্যাঁ, এই ঘটনাগুলো সেখানে ঘটে, এবং আমরা যেগুলো গল্পের বইয়ে পড়ি বা সেগুলো তো একটা কোথাও গিয়ে বাস্তবের থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে আসে। তো
তো সেই রকমই একটা ঘটনা আমি আজকে বলবো, ওই পাহাড়ের ঘটনা। এই ঘটনাটা মানে আমার ব্যক্তিগতভাবে আমার জীবনে ঘটা ওয়ান অফ দ্য মানে কি বলবো রহস্যময় এবং ভয়ানক তো বটেই। এবং পরবর্তীকালে আমি যখন বলবো, আমি তোমাকে এসে বলছিলাম না আমি ঘটনাটা কোন দিক থেকে ঢুকবো বা কীভাবে বলবো বা কীভাবে এক্সপ্লেন করবো, আমি একটু নিজে দিশাহারা হয়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে ঘটনাটা এতটাই বেশি এফেক্টেড না, আমি প্রথম থেকে যদি বলতে শুরু করি কেউ বুঝতে পারবে না সেইভাবে। তাই আমি একটু নিজের মতো করে ঘটনাটাকে গল্পাকারে তোমাকে বলবো, অর্থাৎ যাতে মানুষের বুঝতে সুবিধা হয়। এটা তো র কেস, কারণ ওই ঘটনায় যদি আমি দুম করে বলে দিই সেটা শুনতে ভালো লাগবে না। তাই আমি চেষ্টা করবো একটু চিত্রনাট্যর মতো করে ঘটনাটা বুঝিয়ে বলার, না হলে এই কেসটা বুঝতে খুব অসুবিধা হবে এবং আমার বলতেও আমি আনইজি ফিল করবো। এটাই। এক্স্যাক্ট কোন লোকেশনে হয়েছিল? আমি নামটা বললে তো অনেকের মানে ব্যবসায় বা পেটে লাথি তো আমি মারতে চাই না। আর যদি এই যে ঘটনাগুলো যদি এখনও ঘটতো তাহলে কিন্তু আমি নাম বলে দিতাম, কারণ মানুষ সাবধান হতো সেই জায়গায় গিয়ে। আমি চাইতাম না যে কোনো মানুষ বিপদে পড়ুক সেখানে গিয়ে, কিন্তু সেই রকম ঘটনা তো আর ঘটে না, আমরা তো ঠিক করে দিয়েছি সেখানে। তাই আমি সেই জায়গার নাম আমি আর বলতে চাই না, কারণ অনেক রুজির অনেক পাহাড়ের মানুষ কিন্তু খুব কষ্ট করে কঠিন জীবনযাপন পালন করে এবং তাদের দুটো অন্ন বা দুটো পয়সা রোজগার হওয়ার পেছনে আমি এমন দুম করে একটা এসে বলে দেবো সেখানে তার এফেক্ট পড়বে এমন নয়। সেখানে আর কোনো কিছু বিপদের জায়গা নেই, সেই জন্য আমি নামটা গোপন করছি। জায়গাটার খুবই বহুল পরিচিত জায়গা, একটা সময় মানুষজন প্রচুর হাইপ ছিল, এখন কিছুটা হলেও একটু কম। সেখানে মানুষজন খুব কম লোকই থাকে সেখানে গিয়ে, সেই অফবিট জায়গাটায়। আমি তোমাকে অ্যাপ্রক্সিমেট একটা জায়গা বলছি, ঠিক আছে, রেঞ্জ ওয়াইজ দার্জিলিং, কালিম্পং, এর মধ্যে কোন? কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই জায়গাটা। ওকে। এবং মোটামুটি মানুষজন যায় এবং সেখানে এখন মানুষজন থাকার থেকে বেশি ওই সাইট সিন করে বেরিয়ে আসে। হোমস্টে প্রচুর আছে। তো ঘটনাটা শুরু করতে গেছি, এটা হচ্ছে বছরখানেক আগেকার ঘটনা। এই কেসটা বছরখানেক আগেকার ঘটনা। আমাদের কাছে প্রথম আসছে হচ্ছে সন্দীপন এবং ওনার স্ত্রী হচ্ছে প্রীতি। তো এরা এসেছিল অন্য কারণে আমাদের কাছে, আরও বছর 2-3 হবে এরকম আগে। ওরা টোটাল আমাদের কাছে মোট আসছে ধরো না 4-5 বছর এরকম হচ্ছে। তো ওরা এসেছিল সম্পূর্ণ ভিন্ন কারণে এবং ভিন্ন সমস্যা নিয়ে। ওদের সাংসারিক জীবনের উন্নতি, ব্যবসায়িক উন্নতি, এইসবের জন্য এসেছিল বাবার কাছে বা আমাদের কাছে। তো তারপরে ওদের সঙ্গে যা রেমেডি ফেমেডি যা কিছু হয় সেসব হয়। তো ওদের সঙ্গে যেমন নর্মালি এমনি যখন একটা কী বলবো ক্লায়েন্ট, তো আমি সেই অর্থে সবাইকে আমাদের কাছে যারা আসে তাদেরকে ভাবি না, তাদেরকে নিজে খুব কাছের মানুষ মনে করি, কারণ তারা আমাদের কাছে এমন ভরসার জায়গা বা ভরসা করে। তাদেরকে ক্লায়েন্ট বললে আমার মনে হয় না ব্যাপারটাকে জাস্টিফাইড করা হবে, কারণ যারা আমাদের দিকে তাকিয়ে বা আমাদের ওপর ভরসা করে মানুষ জীবন বেঁচে আছে তাদেরকে শুধুমাত্র ক্লায়েন্ট বলা উচিত নয়। তাই আমি ক্লায়েন্ট আমার কাউকে যারা আসে কাউকে ক্লায়েন্ট বলিও না, সেইভাবে দেখিও না। এই তাদের ওই পরিচিত মানে যারা আসে তাদের ওই সমস্যা সবুজ কালিমায়ের কৃপায় বাবার এতে ঠিক হয়। তো একদিন বর্ষার সময় দুপুরবেলা এরকম বৃষ্টি, সেদিন ভালোই বৃষ্টি হচ্ছে, থামছে হচ্ছে এরকম হচ্ছে, মানে নিম্নচাপ একটা ভালো রকম জোরালো ছিল। আমার মনে আছে সেই দিনটা হঠাৎ করে একদিন ফোন করে এবং বাবার ফোনে ফোন করে সন্দীপন। এখন বাবার নাম্বার আর কাউকে দেওয়া হয় না, তখন দেয়া হতো। এখন বাবাকে যেহেতু অনেকে বিরক্ত করে ফোন করে বলে আর দেওয়া হয় না। তো বাবার ফোনে ফোন করে সন্দীপন, আমি ফোনটা রিসিভ করি। আমাকে বললো যে দেবজ্যোতি, বাবার সঙ্গে একটু দেখা করা যাবে? আমি বললাম কী ব্যাপার আজ? বললো একটু দরকার ছিল, তাহলে আমরা একটু যেতাম। ঠিক আছে এসো বলে আমি বাবাকে বললাম। বাবা তখন রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে। বাবাকে বললাম যে এরকম সন্দীপন আসবে বলছে, কিছু সমস্যা নিয়ে বোধহয় কিছু একটা প্রবলেম কিছু হয়েছে, বা যেহেতু পুরনো ভক্ত সেই জন্য বাবা বললাম ঠিক আছে আসতে বল, ওদের তো গাড়ি আছে, কোনো অসুবিধা নেই। এবার ওনারা থাকতেন কোথায়? কলকাতায়। আচ্ছা। এবার আমি ভাবলাম যে ওদের তো গাড়ি আছে, বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা কিছু হবে না। আসলে ওদের পরিচয়টা এবার দিই। ওরা হচ্ছে সন্দীপন হচ্ছে ট্রাভেল এজেন্ট বলা ভুল, মানে ট্যুর অর্গানাইজারের মতো, ট্রিপ প্ল্যানার। হ্যাঁ, ট্রিপ প্ল্যানার। বিভিন্ন রকমভাবে ট্রিপ তৈরি করে বা তাদের সঙ্গে সেখানে বুকিং করে, এবং ওর 2-3 হোমস্টে হোটেলও রয়েছে, এরকম ব্যবসা করে। আর যে প্রীতি, এর বাবা অ্যাকচুয়ালি মানে ওষুধের ব্যবসা ছিল, ওর বাবার একমাত্র কন্যা। তাই বাবার শরীর অসুস্থ, বয়স হয়ে যাওয়ার পর এই ওষুধের ব্যবসাটা দেখাশোনা করে। ওষুধের দোকান, মানে ব্যবসা বলা ভুল, ওষুধের দোকান। তার সঙ্গে এই মানে সন্দীপনের ব্যবসার হোমস্টেগুলো
দেখা যায় বুকিং তোলা, ক্লায়েন্টের সঙ্গে কথা বলা, এইগুলো মেনটেন করে, বা সেই হোমস্টে ল্যান্ড ওনারের সঙ্গে সেখানে কি খাওয়া দাওয়া এইসব করবে না করবে, কোন গেস্ট যাবে, এই হোমস্টে সেক্টরটা প্রীতি দেখাশোনা করে। আর সন্দীপন কী করে, এই যে ট্যুর অর্গানাইজগুলো করে বা বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যায়, এইগুলো এ করে। তো সেই দিন সন্ধ্যের সময়, সন্ধ্যে হবো এরকম সময়, আর বিকেলের পরও সেই দিন বৃষ্টিটা জোর ধরে গেছে, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বিকেলের পর, থামছে না কিছুতেই। দুপুর পর্যন্ত মাঝে মধ্যে থামছিল, বাড়ছিল, কিন্তু বিকেলের পর বৃষ্টিটা থামতে চাইছে না, মানে ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর দেখি, আর আমাদের তখন ওই সবুজখালি এখনও যদি ওই জায়গার মানে রাস্তা থেকে নেবে কিছুটা অংশ যে আসছো 100 মিটার মতো, ওটা মাটির একটু কাদা কাদা, জল টল জমে, জল বলতে কি কলকাতার মতো জল জমে না, কিন্তু কাদা হয়ে যায়, একটু কাদাতে একটু কাদা কাদা হয়ে যায়। তখন ওই জলে কাদায় আওয়াজ হলে যেমন হয় চটি পড়ে কেউ আসলে, তখন দেখি ওরা আসে, তখন দেখি ঝমঝমি বৃষ্টি হচ্ছে। আমি দেখে অবাক, তোমরা এরকম ভিজে গেলে কি করে? দেখি প্রায় ভিজে, পুরোপুরি না হলে প্রায় ভিজে। বলছে আরে স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ড আসতে আসতেই ভিজে গেছি। আমি, তোমরা এই বৃষ্টিতে, তোমাদের তো গাড়ি আছে, তোমরা হঠাৎ করে অটোতে এলে? আর আমাদের ওই যে স্টেশন থেকে তখন, আজ থেকে বলছি 2-3 বছর আগে, তখন যারা আসতো, মানে আমাদের নালিকুল স্টেশন থেকে নেমে আসার যে ওই অটো স্ট্যান্ডটা, সেই অটো স্ট্যান্ডটা ছিল প্রায় 500-600 মিটার হেঁটে আসতে হতো। আচ্ছা, এখন ওটা স্টেশনের পাশেই অটো স্ট্যান্ডটা হয়ে গেছে, আগে অনেকটা হেঁটে আসতে হতো, আর ওই হেঁটে আসতে গিয়ে ওরা ভিজে গেছে। কিন্তু গাড়ি নিয়ে আসোনি কেন? কারণ প্রীতি চুপ করে আছে। সন্দীপন বলল যে ওই কারণেই এসেছি। আচ্ছা আচ্ছা, তোমরা এসো বলে আমি ওদেরকে টাওয়াল ফাওয়াল দিলাম। টাওয়াল বলা ভুল, আমাদের গ্রামের দিকে গামছা চলে, টাওয়ালটা অত আমাদের দিকে প্রচলন হয়নি। তো গামছা টামছা দিলাম, ওরা সব হাত পা মুছে নিল, হাত পা ধুয়ে নিয়ে আমি বসতে বললাম, তখন পুরোনো মন্দির, বসতে বললাম বসো, বাবা আসছেন। আর বাবা এলেন, বাবাই তখন আমাদের সন্ধ্যার সময়, সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে, লাইট নেই, ইলেকট্রিক অফ, কারেন্ট নেই, বাবা এবার সন্ধে দেবে। বাবা এসে মন্দিরে এসে ওই গঙ্গাজলের কমণ্ডলটা নিয়ে, ধূপ টুপ নিয়ে সন্ধে দিয়ে দিলেন চারিদিকে দিয়ে, শাঁখটা ঘন্টা সব বাজানো হলো। সে তো মানে সন্ধ্যারতি আর কিছুক্ষণ পর হবে। আর বাবা বললেন তাহলে এর সঙ্গে কথা বলে নিয়ে আবার ফিরে যাবে অনেকটা সময়। আমি বললাম হ্যাঁ কথা বলো, বলে বাবা বসলেন, আমিও বসলাম। বলছে বল কী প্রবলেম হয়েছে, কী হয়েছে বল। তখন প্রীতি চুপ করে আছে, সন্দীপনও চুপ করে আছে। বলছে বল তাড়াতাড়ি, আমার সন্ধে দিতে হবে, তোরা এত ভিজে গেছিস এরকমভাবে, তাতে তোদেরকে তো বাড়ি যেতে হবে, ঠান্ডা লেগে যাবে। তখন প্রীতি বলতে শুরু করলো, বলছে বাবা আপনি একটা কথা বলেছিলেন আমরা যখন প্রথমবার এসেছিলাম, মনে আছে? বাবা বলছে না মনে নেই। বাবা মুখের ওপর বলে দিয়েছে যে না মনে নেই। কী করে মনে থাকবে, কত লোককে দেখছিস, কত বছর মনে আছে? কী বলেছিলাম? বলেছিলাম যে এরকম তোদের তো সব ঠিকঠাক করা হলোই যা কিছু, কিন্তু তোদের জীবনে একটা বিপর্যয় নেমে আসতে পারে, এমনকি কোনো প্রাণহানি বা এরকম সম্ভাবনাও কিন্তু আছে। তো তোরা খুব সাবধান থাকবি সমস্ত বিষয়, আমরা সবসময় মানে চোখ কান খোলা রাখবি কোনো কিছু জায়গা থেকে, এই ব্যবসায়িক জায়গা থেকে আর কি। বলো সেই কথাটাই আজকে যেন মনে হলো সত্যি হচ্ছে। বলছে আমাদের কাছে একটা অফার আসে একটা হোমস্টে নেওয়ার, তো ভালো আমরা হোমস্টে নেবো, আমরা তো খুঁজছিলাম এরকম যেন ব্যবসার আস্তে আস্তে পাহাড়ের দিকে ওদিকে হোমস্টে ব্যবসাগুলো, আমার ওখানে 2টো হোমস্টে তখন ছিল, আমি হোমস্টেগুলো ভালোই চালাচ্ছিলাম, বেশ সুন্দর বুকিং টুকিং উঠছিল, ভালোই চালাচ্ছিলাম। তখন আমরা মনে করি যে হ্যাঁ আর একটা থাকলে আমরা নেওয়া যেতে পারে, কারণ হচ্ছে ওর পাশের স্পটেও ওই একসঙ্গে কটা নাম আসে, আমি মানে মুখ ইসপিস করছে বলে ফেলার জন্য জায়গাটার নাম। ওদের ওই পাশের লোকেশানে কিন্তু ওদের একটা হোমস্টে আছে, এবং ওই যেহেতু আর একটা কাছাকাছি মানুষজন ওইটা একই সঙ্গে কভার করে, এখানে একদিন ওখানে একদিন আর একদিন মেন এরকম একটা জায়গায় আসে। আর ওটা ফেরার সময় মালবাজার হয়ে ফিরতে হয়, অনেকে আবার ডুয়ার্সে থাকে, ডুয়ার্সে একদিন ওখানে 2 দিন, 2টো জায়গায় 2 দিন এরকম করে প্ল্যানিংটা করে। তো ওই জায়গায় একটা হোমস্টে আমার অনেকদিন ইচ্ছে ছিল, তো খবর এসেও গেল। খবরটা এলো আমাদেরই পরিচিত একটা থ্রু থেকে, যে ওনারাও এরকম মানে ব্যবসা করেন আর কি। উনি বললেন এরকম একটা হোমস্টে আছে এরকম একটা জায়গায়, তো তোমরা কি নেবে? তোমার তো কাছাকাছি একটা হোমস্টে রয়েছে আর একটা, তাহলে তোমরা ওখানে নিয়ে নাও। কাছাকাছি বলতে বেশ কিছুটা দূরে আর কি, নেক্সট লোকেশানে। তখন বলে চলো আমরা দেখতে যাবো তাহলে। বললাম আমরা দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখছি একদম পরিত্যক্ত রয়েছে, আর অসাধারণ সুন্দর একটা ভিউ রয়েছে ওখান থেকে, এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, ভিউ রুম আছে 2খানা, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম 2খানা আছে, টোটাল 5টা রুম আছে হোমস্টেটায়, ওপরে 2টো নিচে 3টে, আর ওপরের রুম দুটোই কাঞ্চনজঙ্ঘা ভিউ, ঠিক আছে, এবং খুব সুন্দর ব্যালকনি ট্যালকনি আছে, সব সুন্দর একটাই। আমার
বলছে আমার না খুব পছন্দ হয়ে গেল এবং পরিত্যক্ত অবস্থায় ছিল, তো বললো আমরা এটাকে ঠিকঠাক করে নেবো। এবার পরিত্যক্ত অবস্থায় ছিল হচ্ছে যে ল্যান্ড ওনার আর কি ওখানকারই বাসিন্দা, তো সে এলো, সে কথাবার্তা বলে সব দেখালো কথাবার্তা বললো আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম যে এর আগে কে চালাতো, ওটা কতদিন বন্ধ হয়ে পড়ে আছে। বললো মাসখানেক বন্ধ হয়ে পড়ে আছে, আর এদিকে আমিও আসি না, আমার বাড়ি আমি পাশে করে নিয়েছি, আমি আর এখানে থাকি না। অনেক দেখবে বেশিরভাগ হোমস্টে কিন্তু যারা ল্যান্ড ওনার ওই হোমস্টের সঙ্গেই থাকে, যারা ল্যান্ড ওনার ওই হোমস্টের সঙ্গেই থাকে, মানে ওখানকার যারা বাসিন্দা যারা রান্না টান্নাগুলো করে দেয়, খাবার প্রোভাইডটা করে বা দেখাশোনা করে, ওরা ওই হোমস্টের সঙ্গেই থাকে। এরা কিন্তু ভদ্রলোক এখানে থাকে না, বললো ওই পাশেই পাড়া আছে, মানে গ্রাম, ওই পাশের গ্রাম তো থাকে। আর এইটার আশেপাশটাতে মোটামুটি 200 মিটার আশেপাশে কিন্তু কোনো আর হোমস্টে নেই। আচ্ছা। আর একটু পরে মানে 2-4টে মোড় ঘুরে একটু ইনক্লাইন আছে, তারপরেই হোমস্টে আছে। আর এর আশেপাশে ওখানে কিন্তু বেশ কিছু বেশ ঘন জঙ্গল টাইপের জায়গা আছে, ঘন জঙ্গল, এবং ঘন জঙ্গল ক্রস করেই কিন্তু পাড়াটায় যেতে হয়, মানে অর্থাৎ এদের যে মানে গ্রামটা, যে স্থানীয় যে লোকাল গ্রামটা বা পাড়াটা, সেখানে যাওয়া যায়, যেখানে এই ল্যান্ড ওনার সেখানে নতুন করে জায়গা কিনে ওখানে থাকতে শুরু করেছে। ঠিক আছে, আমরা তো দেখে এত সুন্দর পছন্দ হয়ে গেল, তারপরে ওখানে রং টং করে একদম পরিষ্কার করে সমস্ত ইলেকট্রিসিটি লাইট ফাইট চেঞ্জ করে একদম চকচকে করে ফেললাম আমরা, কারণ আমরা বসেই ছিলাম ওটাকে নেবো বলে। তো রেডি হয়ে গেল, রেডি হয়ে যাওয়ার পর যখন কাজ ফিনিশ হয়েছে, মাঝে মধ্যে সন্দীপন যেত, সন্দীপন গিয়ে খোঁজ খবর রাখতো। প্রীতি তখন কলকাতায়, প্রীতি তখন যায়নি, সন্দীপন তখন ওর পাশের যে লোকেশনটা সেখানেও ওখানে হোমস্টেতে থাকতো, কাজ চলছে তো একটা তো মানে দেখাশোনা করতেই হয়, তো মাঝে মধ্যে গিয়ে দেখাশোনা করতো, আবার ও ফিরে যেত, ওখানে থাকিনি। এবার যখন রেডি হয়ে গেল পুরো একদম হোমস্টে একদম পুরো রেডি, তখন প্রীতি আর ঠিক করলো যে আমরা 1-2 দিন গিয়ে থাকবো, তারপর ওখান থেকে আমরা এবার বুকিং নেওয়া শুরু করব। তো এরা প্রথম দিন গেছে, সন্দীপন আর প্রীতি দুজনে মিলে গেছে। ওরা ওখান থেকে পৌঁছতে সন্দীপন ওখানে ছিল, মানে ওই পাশের লোকেশনে ছিল, ওর যে আর একটা যে হোমস্টে আছে অন্য জায়গায় সেখানে ছিল। আর ওর ওই হোমস্টে থেকে এখন যে ঘটনাটা বলছি যে জায়গার, সেই হোমস্টেটা পৌঁছতে কম করে 40 মিনিট লাগবে, 40-45 মিনিট লাগবে। তো সেইখানে গিয়ে ও যেতে আর এই কলকাতা থেকে গেছে, গিয়ে ওরা ওখানে দেখা করে দুপুরবেলা লাঞ্চ সেরে বেরিয়েছে, 5টা-5:30টার মধ্যে পৌঁছে গেছে। লাঞ্চ পড়েছে দুপুরে নয়, মানে পৌঁছতে তো দেরি হয়েছে, লাঞ্চ করে বেরোতে ওরা 4:30-4টে বেজেই গেছে। আর ওখানে পৌঁছতে 4:30-5টা। আর পাহাড়ের অফবিট বা জঙ্গল এরিয়ায় দেখবে 4টের পরে দেখবে আস্তে আস্তে একটা সন্ধ্যের পরিবেশ নামতে শুরু করে আস্তে আস্তে। তো সেদিনও ছিল মেঘলা ওয়েদার ছিল সেদিন। ওরা পৌঁছে গেছে, যে ল্যান্ড ওনারকে খবর দিল, ওখানে ল্যান্ড ওনার এলো, সব চাবি খুলে সব দিয়েছে, খাবার দাবার রান্না বান্না করবে সব। বললাম আমি ঠিক আছে আপনারা থাকুন, আজকের খাবার আপনাদের জন্য আমি আমার বাড়ি থেকেই সব দিয়ে যাব, আপনারা থাকুন, কালকে আমি বাজার টাজার করে আনবো, সন্দীপনদা যদি চান, মানে উনি ওনার ভাষা হিন্দিতে বললেন। তো এরা তো ওখানকার ভাষা জানে, তবে সন্দীপন কিছু ক্ষেত্রে ওদের ওই লোকাল ল্যাঙ্গুয়েজ, নেপালি ল্যাঙ্গুয়েজ কি আমি জানি না ওটা কী ভাষা, ওই ল্যাঙ্গুয়েজ ওদের সঙ্গে কিছু কমিউনিকেট করতে পারে। কিন্তু প্রীতি একদমই ভাষাটা বুঝতেও পারে না, জানেও না, বলতেও পারে না, হিন্দিতেই ওদের সঙ্গে কথা বলে। তো বলে গেল যে তো আমি সকালবেলা তাহলে আমরা গিয়ে বাজার টাজার করে নেবো, আপনি এখানে রান্নাবান্না করে নিতে পারেন, ওখানে একটা কিচেন আছে। এবার প্ল্যানিংটা এর সঙ্গেই হয়েছে, এবার কি বুকিং এলে কীভাবে কী করা হবে না করা হবে সেই সব বসে ওই ল্যান্ড ওনারের সঙ্গে আলোচনা করবে বলেই ওরা ওখানে গেছে আর কি মেনলি। তো সন্ধেবেলা ওই 6:30-7টার সময় করে ও খাবার দাবার নিয়ে চলে এসছে। বলে দিল যে প্রীতি আর সন্দীপন বলে যে খুব বেশি কিছু করার দরকার নেই, জাস্ট নর্মাল কিছু খাবার নিয়ে এসো, আমরা তাতেই হয়ে যাবে। তো বেশিক্ষণ সময় লাগেনি, খাবার বানিয়ে ল্যান্ড ওনার চলে এসেছে। এবার বসে রুমের মধ্যে বসে আলোচনা হচ্ছে যে কীভাবে কী তুলবে। আলোচনা চলছে, আর প্রত্যেকটা ফ্লোর কিন্তু তোমার উডেন, ঠিক আছে, কেউ এমনি খালি পায়ে হেঁটে গেলে একটা দুম 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 করে আওয়াজ হয়। ওরা উপরের ঘরে বসে, যে ঘরটাতে এরা উঠেছে উপরের ঘরে বসে কথা বলতে বলতে হঠাৎ করে স্পষ্ট এরা শুনতে পায়, প্রথমে প্রীতি শুনতে পায় যে কেউ তুম 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 এরকম করে আওয়াজ হচ্ছে, পায়ে চলার শব্দর মতোই কিছুটা। কথা বলতে বলতে চুপ করে গেছে, ভালো করে শুনলো কীরকম অবস্থা, তারপর চুপ, আর কোনো কিছু নেই। এইবার খাবারটা রান্নাঘরেই রেখে এসছে, যে এদের খাবারটা মানে রান্নাঘর বলতে ডাইনিং স্পেস যেখানে সেখানে রেখে এসছে। তখন ল্যান্ডওনার হঠাৎ করে বলছে চলুন আমরা গিয়ে ডাইনিংয়ে গিয়ে বসি, মানে খাবার টাবার রাখা আছে তো, ইঁদুর
বা যদি কিছু ঢুকে যায় ভেতরে, বলছে ইঁদুর কী করে ঢুকবে, এত পরিষ্কার করে সব একদম নতুন করে সব করা হয়েছে, ইঁদুর তো ঢোকার কোনো জায়গাই নেই, মানে ইঁদুর থাকার কোনো পরিস্থিতিই নেই, কোনো ইঁদুর ঢুকে থাকবে বা পাহাড়ি কিছু যাই, ইঁদুর তো পাহাড়ে আমি থাকে বলে আমার জানি না, ইঁদুর কী করে থাকবে পাহাড়ে, আমি দেখিনি কোনো দিন ইঁদুর, আছে কিনা জানি না, হতেও পারে, থাকতেও পারে, নাও পারে, ওদের আলোচনার মধ্যে চলে এসে এইবার অন্য কিছু ঢুকে পড়তে পারে, যাই হোক কিছু ঢুকতে পারে। ওরা তখন এতে চলে এলো, কথাবার্তা বলে ল্যান্ডওনারই ওদেরকে জোর করে অ্যাকচুয়ালি নিয়ে চলে এসেছে, এসে বসে এবার ডাইনিংয়ে বসেই টেবিলে বসে কথা বলছে। বলতে বলতে কিছুক্ষণ পর ওদের যে ওপরে ঘরে ঝনঝন করে শব্দ হয়েছে, যে ঘরে ছিল ওপর থেকে, যে কোন ঘরে হয়েছে সেই আওয়াজটা তো বুঝতে পারছে না। এরা এবার সঙ্গে সঙ্গে উঠেছে, উঠে গিয়ে ওপরে কি পড়ে গেল, গিয়ে দেখছে ওদের ঘর কিন্তু লক করে উঠেছে, মানে নেমে এসছে, ঘর খুলেছে, ঘর খুলে দেখছে ওদের জন্য জলের যে মানে কাঁচের যে জলের যেটা দিয়ে গেছিলো, দুটো গ্লাস জলের যে জগ যেটা মগ আর কি, সেইটা পুরো টেবিল থেকে ওদের যে পাশে যে বিছানার পাশে যে টেবিল রয়েছে সেই টেবিল থেকে পুরো উল্টে পড়ে আছে, ভাঙেনি, জল পুরো উল্টে পড়ে আছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে। কী ব্যাপার, কীভাবে পড়তে পারে এখানে? ও সব দেখলো, কোথাও তো কিচ্ছু নেই, কেনে জানালা খোলা নেই যে কিছু কারণে হাওয়া ঢুকবে বা হাওয়া চলছিলও না, কিছু কারণে পড়ে গেছে। ও জল পরিষ্কার করে, এইটা কিন্তু প্রীতির মনে একটুখানি হলেও খটকা লেগেছে। এরকম তো কোনো দিন আমাদের কোনো এক্সপিরিয়েন্স হয়নি, এরকম অদ্ভুত ঘটনা কী করে হয়, এরকম হয়নি, মানে একটা স্বাভাবিক, এরকম কোনো দিন হয়নি। তোরা আবার ওখানটা পরিষ্কার করে নিই, ও ল্যান্ডওনার বলছে আমি মুছে টুছে দিচ্ছি, ওরা আবার নিচে বসে ডিনার করবে আর কি এরকম। তখন ওই ল্যান্ডওনার বলছে আপনারা তাহলে ডিনার করে নিন, আমি তাহলে চললাম। আর ডিনার করে ওই ডাইনিং থেকে বেরিয়ে ওপরে ওঠার জন্য কিন্তু বাইরে দিয়ে আসতে হবে, আর বাইরেই পাশে হচ্ছে মেন রোড বলতে মেন রাস্তাটা, আর উল্টো দিকে হচ্ছে একদম খাদ, জঙ্গল, খাড়াই নিচে, মেন রাস্তা দিয়ে আসতে পারো। আবার এটা মনে মনে ভাবছি এরকম আওয়াজ হচ্ছে, এও চলেও যাবে বলছে। প্রীতির একটু ভয় লাগছিল, সন্দীপানকে বলছে একটু থাকতে পারো না, আমরা উপরে চলে যাই, তারপর একে যেতে বলবে, ছাড়ো না, আমি তো আছি, কিচ্ছু হবে না। তখন ও কী করেছে, খাওয়া দাওয়া করেছে, ও চলে গেছে, ল্যান্ডওনার চলে গেছে, মানে জমির মালিক আর কি, যে মালিক সে চলে গেছে। আর এরা তো লিজ ওনার, অনেকে ল্যান্ড ওনার বা এই লিজ ওনার, অনেকে তো এই হোমস্টে বিষয়টা জানে না, মানে ওই জন্য বলছি যে হোমস্টেটা পাহাড়ের নাকি এরকম নিয়ম আছে যে ওখানকার পাবলিক ছাড়া, মানে ওখানকার বাসিন্দা ছাড়া কেউ নাকি ওখানে কোনো ল্যান্ড জমি কিনতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। তাই ওখানকার লোকাল লোকেরা তার নিজস্ব জমিকে লিজ হিসেবে দেয়, এরা কেউ হয়তো বানিয়ে নেয় বা কেউ ভাড়ায় নেয়, 1 বছর 2 বছর 5 বছর, যে যেমন লিজে নেয় নাকি, এরকম সিস্টেম। তাই যে কলকাতা থেকে গিয়ে বা বাইরে থেকে গিয়ে লিজে নিচ্ছে, যে চালাচ্ছে, সেটা লিজ ওনার হচ্ছে, এবং যিনি ল্যান্ড ওনার মানে যিনি জমির মালিক, তাদের সঙ্গে একটা বিজনেস সম্পর্ক। এটা আমি ইচ্ছা করে ভেঙে বললাম, অনেকে যদি বুঝতে না পারে কেউ। তো চলে গেছে, এরা খাওয়া দাওয়া করতে বসেছে, বসে খাওয়া দাওয়া হয়ে গেছে নর্মালি, কিছু প্রবলেম কিছু হয়নি, বন্ধ করে দিয়ে ওরা উপরে দুজনে শুয়ে পড়েছে। এবার মাঝরাত নয়, একটু ভোর দিকে এরকম বাথরুমে উঠেছে প্রীতি। যা কিছু হচ্ছে কিন্তু প্রীতি প্রথম, মানে ভাবো তুমি লক্ষ্য করো ব্যাপারটা, প্রীতি প্রথম বাথরুমে উঠেছে ভোর দিকে, এরকম বাথরুমে গেছে। প্রীতির কিন্তু ভীষণভাবে লুজ মোশন শুরু হয়েছে, আচ্ছা, ভীষণ পরিমাণে লুজ মোশন শুরু হয়েছে। এবং ও ওখান থেকে বাথরুমে কারবার সন্দীপনকে ডাকে যে দেখো আমার খুব মানে শরীর খারাপ করছে, এরকম অসুস্থ, আমি অসহ্য লাগছে একটা, যেন কেমন অস্বস্তি হচ্ছে। এবং তো কী হয়েছে সব বলে, লুজ মোশন হচ্ছে। তারপর ওষুধ দিয়েছে, দিয়ে ও ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা উঠেছে, তখন ল্যান্ডওনারও এসছে সকালবেলা, এসে বলছে এরকম শরীর খারাপ, কোথাও ডাক্তার এখানে আছে কেউ? বলছে না, এখানে তো ডাক্তার নেই, একটুখানি মেন মার্কেটের ওখানে যেতে হবে। বলে ঠিক আছে, ছেড়ে দাও, আমি আমার ড্রাইভারকে ডেকে নিচ্ছি আমার ওই হোমস্টে থেকে, ও চলে আসুক এখানে, আমরা চলে যাচ্ছি, আমরা থাকবো না আজকে এখানে, শরীর খারাপ নিয়ে এখানে কেউ নেই, এখানে দেখাশোনার কোনো অসুবিধা হবে, আর ডাক্তারও ওখানে আশেপাশে কেউ নেই। বলছে ঠিক আছে, তাহলে এবারে লকটক করে ওখান থেকে বেরিয়ে চলে এসছে। প্রীতির কিন্তু শরীর আস্তে আস্তে ভীষণভাবে ডিটোরিয়েট করছে। আচ্ছা, এমনকি ডিটোরিয়েট করে ওকে ওখান থেকে তড়িঘড়ি নামিয়ে শিলিগুড়ি নিয়ে আসা হয় এবং ট্রিটমেন্ট করা শুরু হয়, এবং শিলিগুড়ি থেকে কিছুটা ট্রিটমেন্ট করে ওখান থেকে ওরা কলকাতায় ফিরে চলে আসে। খুব শরীর খারাপ, এবং কলকাতাতেও ওকে হসপিটালে ভর্তি করতে হয়, এবং ট্রিটমেন্ট ভীষণভাবে শুরু হয়। তারপর আস্তে আস্তে ওই বিষয়টা থেকে ফিট হয়ে গেছে। কিন্তু ও যেটা প্রবলেম এসে দাঁড়ালো, সেটা প্রীতির কিন্তু কোনো খাবার খেয়ে হজম ক্ষমতা পুরো চলে গেল, পুরো হজম ক্ষমতা চলে গেছে। যাই খাচ্ছে হয় বমি হচ্ছে, নাহলে বদহজম হচ্ছে, প্রতিদিন
ওই এর ওষুধ, গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, নাহলে ও খাওয়া দাওয়ার খেতে পাচ্ছে না, ওষুধ ছাড়াও খেতে পাচ্ছে না, খাবার খিদে হচ্ছে না, এরকম কিন্তু প্রতিদিন ওর হতে শুরু করলো। একটা চিন্তা স্বাভাবিকভাবে। তো আস্তে আস্তে তারপর ও ওই হ্যাবিচুয়েটেড হয়ে গেল ভীষণভাবে, পুরোপুরি মেন স্ট্রিমে ফিরে আসছে। ব্যবসায়িক যে বুকিংগুলো নেওয়া থেকে শুরু করে এগুলো বুকিংগুলো আবার নিতে শুরু করে। তো প্রথম যেটা বুকিং এরা তুললো সেটা হচ্ছে, যেহেতু ট্যুর প্ল্যানিং করতো, ও তখন করে একটা গ্রুপকে তুললো। কারণ হচ্ছে নর্মাল একজন দুজন বুকিং এরকম উটকো জায়গায়, নতুন জায়গায় হওয়া খুব মুশকিল। আর এরা কোনো ওই ইউটিউবার যারা এখন ট্রাভেল ব্লগার বা এরকম কোনো প্রমোশন এরা কোনোদিন কোনো এতেই করায়নি, কোনো হোমস্টেতেই ওদের যা ব্যবসা সেখানে কোনো প্রমোশন করায়নি। ও যেহেতু এই ট্যুর প্ল্যানিংটা করতো, সেই ক্ষেত্রে কি ও সেই রকম এজেন্সির থ্রুতে ও গেস্ট মানে পেয়ে যেত আর কি। তো সেই রকম একটা ওই 5টা রুমেরই ফুল বুকড ও করে নিল ওই হোমস্টেতে, মানে টোটাল ও একদম পুরো নর্থ বেঙ্গল ঘোরাবে আর কি। 3 দিন 4 দিনের যা ট্যুর, তার মধ্যে একটা দিন ওরা ওই জায়গায় রাখলো, ওই গ্রুপটাকে ওখানে রাখবে। তো যেমন ও হয়েছে রেখেছে ওদেরকে। আর যেহেতু 5টা রুমই বুকড, আর একটা ছিল রুম সেখানের মধ্যে ওই যারা ল্যান্ড ওনার রান্নাবান্না করবে ওরা থাকবে। ল্যান্ড ওনার বললো যে তাহলে সন্দীপন দা, আপনি তো গ্রুপ নিয়ে এখানে আসছেন, তাহলে আপনি থাকুন এখানে, আর আমি ওখান থেকে আসবো, আমার কোনো অসুবিধা নেই, আমি আবার সকালবেলা ডিউটি চলে আসবো, খাবার দাবার করা, রান্নাবান্না করার জন্য আমি চলে আসবো। ওনার স্ত্রী, যিনি ল্যান্ড ওনার স্ত্রী, দুজনে মিলে চলে আসবো। তো গ্রুপ যখন ঢুকলো ওখানে, সেই দিনের ঘটনা বলছি, গ্রুপটা প্রথম বুকিং এদের ওই হোমস্টে নেবার প্রথম বুকিং, কেননা অনেক দিন হয়ে গেছে প্রায়, কেন অসুস্থতা ছিল, ওই দিকে অত ধ্যান দেয়নি। বেশ অনেক দিন পর গ্রুপগুলোকে ওখানে তুলে ওদের গ্রুপটার ওখানে পৌঁছতে, আর গ্রুপের সঙ্গে সন্দীপনও ছিল, সন্দীপনও গেছে। প্রীতি কলকাতায়, প্রীতি যায়নি। এবার ওই গ্রুপটার পৌঁছতে মোটামুটি ধরো না প্রায় 3টে বেজে গেছে, 2:30-3টে এরকম বেজে গেছে। ওরা সোজা সবাই রুমে করেই লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চ ওই ল্যান্ড ওনার স্ত্রী ওনার রান্না টান্না সব করে রেখেছিলে, খাবার দাবার সব দিয়ে হয়তো সার্ভ করে দিয়েছে। সবাই খাওয়া দাওয়ার পর ওই 4টে এরকম বাজবে, বললো আমরা একটুখানি আশপাশটা একটু হাঁটি, ঘুরবো, আশেপাশে সাইট সিন কী আছে একটু ঘুরে দেখবো, গ্রামগুলো যাবো, একটু ভিউ পয়েন্ট যাবো, সামনে কিছু থাকলে সেই ভিউ পয়েন্টটা একটু ঘুরে দেখবো। একটা ভিউ পয়েন্ট আছে সেখানে আই লাভ অমুক জায়গার নাম আমি বলছি না আর কি, ওইরকম করা আছে, ওইখানে একটু ছবি তুলবো সবাই। যেহেতু ইউটিউবে অনেকে দেখেছে ওইরকম একটা জায়গার, মানে জায়গাটা তো যথেষ্ট পপুলার জায়গা, মানে প্রচুর ভিডিও আছে ওই জায়গার। তো ওখানে যাবো, একটু ছবি তুলবো। তো সবাই বেরিয়ে পড়েছে পুরো গ্রুপটা। আর গ্রুপটায় কতজন ছিল আনুমানিক আমার মনে নেই, 5টা রুম বুকড হয়েছে, মানে যদি অ্যাপ্রক্সিমেট 2জন করেও থাকে তাহলে তো 10 জন হচ্ছে, মানে বড় গ্রুপ ধরে নাও। তার মানে এরকম সবাই আছে, তাদের মধ্যে যেমন ইয়ং মেয়ে রয়েছে, বিবাহিত রয়েছে, এরকম এটা ফ্যামিলির মধ্যেই বলা যায় পুরো গ্রুপটা, যে হচ্ছে ফ্যামিলির মধ্যে, একটা ফ্যামিলির মধ্যেই, পরিচিতদের মধ্যেই পুরো গ্রুপটা হয়েছে। তো এরা ঘুরতে বেরিয়ে আমি 2জন পার্টিকুলার এর মধ্যে কথা, যার জন্য কেস মানে যেটা ঘটেছে আর কি, সেই কারণে 2জনকে মনে আছে, বাদ বাকিদের অত গুরুত্ব দেওয়ার কারণ নেই। 2জনের মধ্যে একটি ছেলে আর একটি মেয়ে, তারা কিন্তু মানে বিবাহিত বলতে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, কিন্তু সোশ্যাল ম্যারেজ হয়নি। ঠিক আছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, সোশ্যাল ম্যারেজ হয়নি। তারা ওই ফ্যামিলির সঙ্গেই গেছে, তার মানে লিভ ইনে নেই কিন্তু, বা তারা ওই লিভ ইন বলা ভুল, মানে একসঙ্গে থাকেও না, তারা তার ফ্যামিলি বাবা মায়ের সঙ্গে আছে, ছেলেটার মতো নিজের আছে এরকম। কিন্তু যেহেতু ওদের নতুন বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, ওদেরকে বলছে তোরা একটু তোদের মতো করে হাঁট, ঘুরে বেড়া, সামনে একটু দেখ, কথাবার্তা বলে করে ওরা ছবি তুলবে, দুজনের কাপাল। এরা ফ্যামিলিরা ফিরে চলে এসছে 5টা, 5:30, 6টা, 5:30, 6টা এরকম সময়, সন্ধে নেমে এসেছে। এরা দুজনে ওই রাস্তাটা বললে আমরা একটু হাঁটি, রাস্তাটাতে ফাঁকা সামনে রাস্তাটাতে হাঁটতে গল্প করতে বেশ কিছুটা দূরে চলে গেছে। মানে প্রথম পাড়াটা টপকেও একটু ফাঁকা জায়গায় চলে গেছে। আর ওই ফাঁকা জায়গাটা যাওয়ার পথে টি বাগান আছে, মানে টি গার্ডেন আছে। টি গার্ডেনের ছবি, অন্ধকার আর কি ছবি তুলবে বললো, এই আছে এত সুন্দর টি গার্ডেনের দিকটা তো আসেনি আমরা। কালকে সকালে আমরা যাবার আগে এইখানে আমরা ফটোশ্যুট করবো, সবাইকে বলবো, ওর বোন টোনের ছেলেটা বলছে আমার বোনেদেরকেও বলবো, সবাই এখানে ফটোশ্যুট করবো, দারুণ ছবি উঠবে। তখন মেয়েটা বললো আমারও কিন্তু ভালো করে ছবি তুলে দিতে হবে। বলে হ্যাঁ নিশ্চয়ই ছবি তুলে। বললো গল্প করতে ওরা ফোনের ফ্ল্যাশটা জেলে আসছে। আর তো পুরো খাড়াই রাস্তা, একদম উঠতে কষ্ট হচ্ছে, জোরে আসতে পারছে না, কিছুটা ওরা আসছে। এবার ওদের হোমস্টেটার আসবে, হোমস্টের কিছুটা আগে যে অংশটা ফাঁকা, যেটা বললাম 100-200 মিটার যেটা পাড়াটা শেষ হচ্ছে, তারপরে 100-200 মিটার যে ফাঁকা, এই ফাঁকা অংশটা হাঁটছে, ফোনের ফ্ল্যাশ জ্বলছে, দুজনের ফোনেই ফ্ল্যাশ জ্বলছে। ফ্ল্যাশের একটা এফেক্ট বেশি দূর পর্যন্ত যাচ্ছে না, তো খাড়াই রাস্তা, উপরে তো কিছু অন্ধকারে তো বুঝতে পারছে না। ও মানে মনে হচ্ছে যেন সামনে কেউ যেন হেঁটে যাচ্ছে, এবং হেঁটে যাচ্ছে মানে মনে হচ্ছে কেউ পিছনের দিকেই হাঁটছে,
মুখ সামনে কিন্তু পিছনের দিকে হাঁটছে। এই এইটা বলছো এইটা প্রথম দেখতে পায় ওই মেয়েটি। প্রীতি? না, প্রীতি তো ওনার আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে এই পেরেছি। গ্রুপের মধ্যে যারা ছেলে আর মেয়েরা, যাদের এই রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে শুধু এরা দুজন, এটি প্রথম দেখতে পায়। বলে ও ফ্ল্যাশটা এইভাবে তোলে, দেখছে কিচ্ছু নেই। ওকে, আবার কিছুটা এগিয়ে যাচ্ছে, প্রীতি না খালি এরকম, এই প্রীতি বলছি, সরি তুমিও প্রীতি বললে আমিও প্রীতি, ওই মেয়েটার নাম আমি জানি না। ওই মেয়েটি কী করছে, খালি এরকমভাবে পিছনে পিছনে তাকাচ্ছে। যাই হোক, একা যাচ্ছে, ওকে ধরেছে ভালো করে সাপটে, ধরে দুজনে যাচ্ছে, ভয় পেয়ে গেছে তো কিছুটা যাচ্ছে, মনে হচ্ছে না পিছনে কেউ একজন আসছে। আমরা নির্ঝুম জায়গায়, পাহাড়ি অফবিট এতে, যে কারুর একটা মনে এরকম দিনের বেলাতেই এরকম একটা গাছ ছমছমে ব্যাপার তৈরি হবে এরকম একটা জায়গায়। তো সন্ধে হয়ে গেছে এরকম এতে, ওরা কিন্তু ভয় পেয়ে গেছে। তখন ওই ছেলেটিও ভয় পেয়ে গেছে কিছুটা, যে মনে হচ্ছে না কেউ আসছে পিছনে। দেখবে তুমি যখন হেঁটে আসবে, কিছুটা যদি অনেকটা দূরে কেউ হেঁটে আসে, সত্যি সত্যি মানুষ যদি কেউ হেঁটে আসে, তুমি বুঝতে পারবে যে পিছনে কেউ হেঁটে আসছে ওই রাস্তায়। কারণ হচ্ছে হাঁপিয়ে যাওয়ার আওয়াজ হবে, সে উঠে আসছে, বা পায়ের আওয়াজ হবে। কিছুক্ষণ পর ওরা ওই হাঁপিয়ে যাওয়ার এরকম আওয়াজ, কেন মনে হচ্ছে পিছন দিক থেকেও হাঁপিয়ে গেছে। ওরা দাঁড়িয়ে পড়েছে ওই জায়গায়, এবার দাঁড়িয়েই আসছিল ওরা, কারণ হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, রাস্তা তো সচরাচর তো অভ্যাস নেই, আর মেয়েটি প্রথমবার পাহাড়ে গেছে, হাঁপিয়ে যাচ্ছে আর ভয়ও পাচ্ছে। তাড়াতাড়ি করে ছুটেও তো পারে, আমাদের এখানে সমান ছুটতো, ওখানে তো ছুটতেও পারবে না, তাড়াহুড়ো করছে আসার জন্য। এবার ওদের হোমস্টের কাছে চলে এসেছে, মানে হোমস্টে দেখতে পাচ্ছে এরকম রাস্তা, মানে ওই মোড়টা ঘুরেই হোমস্টে দেখতে পাচ্ছে এরকম জায়গা। ওরা দেখছে একদম ওই হোমস্টে লাইটটা পুরো উল্টো দিকের ওই এটাতে পড়েছে, দেখবে আমি বলছি তোমাকে, ওই যে দেখবেন চৌকো চৌকো বাঁধানো থাকে প্রত্যেকটা খাদের ধারগুলোতে, যাতে কিছু গাড়ি টাড়ি যাতে না চলে যাবে, বাঁধানো যায়। ওর ওপরে একজন মহিলা দাঁড়িয়ে আছে, এবং তার চুলগুলো পুরো সামনের দিকে এরকম মানে হয়ে আছে, সামনে না পিছন দিকে ওরা তো বুঝতে পারছে না, মানে চুলটা খোলা চুল, যাকে মনে হচ্ছে খোলা চুল, বেশি বড় না, ছোট খোলা চুল, মানে পাতলা খোলা চুল, দাঁড়িয়ে আছে, মুখটা আর স্পষ্ট দেখতে পাচ্ছে না, ওই ওপর দাঁড়িয়ে রয়েছে। তখন প্রথম ওই ছেলেটি দেখতে পেয়েছে, দেখো কে দাঁড়িয়ে আছে ওখানে। এটা তো দাঁড়িয়ে পড়েছে ভয়, এদের পা পুরো স্টিফ হয়ে গেছে একদম, পুরো না এগোতে পারছে, না পিছোতে পারছে, না কোনো চেঁচাতে পারছে কিছু বলে, কিচ্ছু করতে পারছে না, খালি ওই ফোনের ফ্ল্যাশটা সামনের দিকে ধরে এরা দুজনে কাঁপছে, কোনো কথা নেই। কয়েক মুহূর্তের জন্য এরা পুরো ব্ল্যাঙ্ক। তারপরেই যখন ওদের একটা জ্ঞান ফিরেছে, দেখছে ওইখানে আর কিচ্ছু নেই। এরা তখন তারপর ছুটেছে ওই জায়গাটা, ছুটে ওরা এসে হাঁপাতে ওরা ওই যে ডাইনিংয়ের জায়গা সেখানে চলে এসেছে। এসে ওরা যারা ওই হোম মানে ল্যান্ড ওনার আর কি, ওরা দুজন, ওর স্ত্রীটা রান্না করছে, ওনার স্ত্রী রান্না করছে, ল্যান্ড ওনার বসে আছে, আর সন্দীপনও ওখানে বসে আছে। এরা হাঁপাতে গিয়ে চেয়ারে বসে একটু জল দিন। বলছে কী হচ্ছে তোমাদের, কিছু জীবজন্তু মানে জন্তু কিছু তারা করেছিল নাকি, কিছু দেখেছো? বলছে না, এখানে একটা মেয়ে, এখানে দেখলাম কেউ কি আছে এখানে, এদিকে কেউ যাচ্ছিলো, মেয়েটা ভয় দেখাচ্ছিল, একবার আমাদের পিছনে আসছে, সামনে আসছে, এসে দেখি সামনে দাঁড়িয়েছিল, হঠাৎ করে দেখলাম কোথায় চলে গেল, নেমে গেল। তখন এরা তো বাংলায় বলছে সন্দীপনকে, আর এই যে ল্যান্ড ওনার ও বাংলা হালকা বোঝে। তখন ও না হঠাৎ করে বলছে ল্যান্ড ওনার ওখান থেকে ও ভেতরে রান্না করে ওর কাছে চলে গেছে। সন্দীপন বলছে না তো এরকম তো কিছু শুনিনি। তখন ওকে করে বলছে যে আপু শোনা, হিন্দিতে বলছে যে আপনি কিছু শুনেছেন এরকম কেউ আসে মেয়েটে? তখন ও বলছে না আমি কিছু শুনিনি, এরকম কিছু ঘটনা হয়নি বা নেই, কী হতে মনের ভুল বা ভয় পেয়েছো তোমরা এরকম। তখন ও পুরো উড়িয়ে দিয়েছে, দিয়ে মিটে গেছে, ঝামেলা উঠে গেছে। এবার রাত্রিবেলা, সেই দিন রাত্রেই এই ছেলেটি বারান্দায় স্মোক করবার জন্য বেরিয়েছে, ঘুরছে, স্মোক করছে, অনেক রাত্রি 10:30 11টা বেজে গেছে, চারিদিক 10:30 11 তো পাহাড়ের অফবিট জায়গা, মানে পুরো অন্ধকার, মানে কি কোনো নিশুতি, পুরো একদম কোনো কেউ নেই, জনমানুষ নেই কিচ্ছু। আর ওখানকার লোকেরা 7:30 8টা 9টার মধ্যে সবাই শুয়ে পড়ে, কারণ ওরা অনেক সকালে উঠে পরিষেবা দিতে হয়, এবং আর তো কিছু অ্যাক্টিভিটিই নেই ওখানে, কোনো অ্যাক্টিভিটি করানো নেই সন্ধ্যের পর। তো এই ছেলেটি স্মোক করবার জন্য বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে, আর বারান্দার পরই হচ্ছে মানে নিচেরাই হচ্ছে এই রাস্তাটা, আর ঠিক উল্টো দিকে ওই যে যাকে দেখেছে ও স্মোক করতে ওই দিকেই তাকিয়ে আছে। তুমি বললে বিশ্বাস করবে না, যে ঘটনাটা এখন মানে যে দৃশ্যটা, ও স্মোক করতে ওদিকে তাকিয়ে ও দেখছে পুরো ওই নিচে থেকে, মানে ওই পাড়ে থেকে নিচে থেকে ওই মেয়েটি উঠে আসছে। আচ্ছা, এবং তীক্ষ্ণ ওর দিকে তাকিয়ে, মানে এইভাবে, মানে সোজা কোনো দিকে তাকানো নেই। একটা মানুষ হলে কি হবে,
তাহলে তো সে নিচের দিকে তাকাবে, হাঁপাতে হাঁপাতে উঠবে। পুরো স্ট্রেট উঠে আসছে, যেমন লিফটে যেমন ওঠে যেমন সেইভাবে যে মেয়েটা উঠে এসে ওই যে খাড়াই যে পাথরটা রয়েছে ওর সামনে এসে দাঁড়িয়ে ওর দিকে এরকম তাকিয়ে আছে। এ তো তখন হাত কাঁপছে অলরেডি। এইভাবে ও যে চলে আসবে ঘরের মধ্যে সেই ক্ষমতাও নেই ওর। বুঝতে পারছো পরিস্থিতিটা কিরকম? দেখতে পাচ্ছি ওরকম দাঁড়িয়ে রয়েছে, মানে একজনকে দেখতে পাচ্ছি পুরোপুরি স্পষ্ট, তো তার মুখ, তার দিকে দেখে মানে মুচকি হাসার মতো করে হাসছে। তার পর মুহূর্তেই ও সোজা ওখান থেকে ব্যাক করে ঘরে চলে এসছে। ঘরে ওর সঙ্গে ওর একটা ভাই ছিল। ভাইকে বলছে, ভাই একটা জিনিস দেখবি? বলছে কি? ও তো ঘুমোচ্ছে ওর ভাই। কি হচ্ছে? মানে সবাই ঘুমিয়েছে আর কি। বলছে দেখবি হয় না? বলে ওকে ডেকে নিয়ে এসে দেখানোর জন্য নিয়ে এসছে। দেখছে ওইখানে মেয়েটা এখনও ওইখানে দাঁড়িয়ে আছে। ভাইও দেখেছে, সিরিয়াসলি? আর ভাইও দেখেছে যে দাঁড়িয়ে আছে। এবার দাঁড়িয়ে তো ও বাবা গো বলে ওর ভাই সোজা ভেতরে ঢুকে পড়েছে, ও সব ছুটে চলে এসেছে, ঢুকে পড়েছে ঘরে। ওরা সারা রাত আর ঘুম নেই, কাউকে বলেও নি। সবাই তো অ্যাটাক করবে, আর মেয়ে বেশি, সবাই ওর বোন টোন আছে, সবাই আছে, সবাই ভয় পাবে। তার ওর ওই যে ওয়াইফ যে যার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে সেও ওখানে রয়েছে, এমনি ভয় পেয়ে আছে, এরকম একটা ঘটনা দেখেছে মেয়েটাকে, ও দেখেছে। তখন গিয়ে ওকে হোয়াটসঅ্যাপ করছে জেগে আছে কিনা। তখন দেখছি ও জেগে আছে। ওকে পাঠাচ্ছি, একটা জিনিস হয়েছে জানবি? মানে তুই তো গাড়ির মধ্যে বলছে, শুনবি কী হয়েছে? বলছে কি? বলছি যাকে আমরা দেখলাম সন্ধেবেলা, ওকে আমরা এইমাত্র আমি আর আমার ভাই দুজনেই দেখলাম সামনে দাঁড়িয়ে আছে। তখন বলছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলছে কি বলছো? বলছে হ্যাঁ এরকম দেখছি, মনে হচ্ছে এটা হন্টেড, জায়গাটা হন্টেড। বলছে চুপচাপ থাক, বেরোবি না রাত্রে, কোনো কারণে কেউ ডাকলেও বেরোবি না। ওর মতো করে সাবধান করছে, এ করে থাক, আমাদের মনে হচ্ছে আর ঘুম আসবে না, আমরা সকালে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। এরকম ওরা দুজনে, এবার দু ভাইয়েরই আর দেখে এরকম আর ঘুম হয়? ওরকমভাবে দেখে ঘুম হয়নি। এবার সকালবেলা হয়েছে, সকালে উঠেই প্রথম সন্দীপনকে ধরেছে। বলছে দাদা আপনি কোথায় নিয়ে এলেন? আপনার এখানে হন্টেড জায়গা, আপনার এতে আপনি বললেন না এরকম। বলছে কোথায় হন্টেড, এখানে কী দেখেছো তোমরা? বলছে এই ব্যাপারে আমরা তো 3 জন দেখেছি, মানে আমি, আমার ওয়াইফ দেখেছি এবং আমার ভাইও দেখেছে, এরকম একজন মহিলা এরকম দাঁড়িয়ে রয়েছে। বলছে না এই লোকাল গ্রামের কি ওখানে কাঠ ফাট কুড়োতে যায় না, ওনাকে জঙ্গলের মধ্যে ওই কাঠ বা অনেকের জন্য কুড়োয় দেখবে, তুমি যখন পাহাড়ে উঠবে বা যাবে দেখবে অনেক লোকাল মহিলারা বা পুরুষ কীও দেখবে মাথায় বা পিঠে নিয়ে ওই ঝোলার মধ্যে পরে কাঠ কুড়োনোর জন্য যায়, ওরা ওই কাঠগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করে, বা যা কিছু করুক না কেন, ওই গাছের ভাঙা ডাল ফাল এইসবগুলোকে নিয়ে যায়। তো ওরাই মনে হয়, বলছে রাত্রির 1:30-2টোর সময় কেউ, ওই মাঝরাত্রিরে ওই 10:30-11টার সময় কেউ ওই কাঠ কুড়োতে যাবে ওখানে? আপনি কী বলছেন? সন্দীপনকে চেস করেছে ভীষণভাবে। সন্দীপন তো চুপ করে, তো বলতে পারছে না। বলছে না আমি তো এরকম কোনো জিনিস, আমরা তো একদিন ছিলাম, এরকম তো কাউকে দেখিনি আর এরকম তো কাউকে শুনিনি। বলছে আপনার হন্টেড এখানে, আপনি এরকম মানুষজন তুলবেন না, একটা ঝামেলা অশান্তির মতো হয়। তখন ওর বাড়িরই, ওই ছেলেটারই বাড়ির লোকজন ওকে থামিয়ে দেয় যে হ্যাঁ তুই এসব ভুলভাল দেখেছিস, ও ঝামেলা করিস না। ও থামিয়ে দিয়ে ওরা এবার অন্য ট্যুর, এদের সঙ্গে ট্যুর বাকি আছে, এরকম করিস না বলে সন্দীপন ওরা সব চেক আউট করে ওরা বেরিয়ে গেছে একসঙ্গে। সন্দীপনও তো বেরোবে ওর সঙ্গে, বেরিয়ে গিয়ে ওরা আবার নেক্সট লোকেশানে অন্য জায়গায় চলে গেছে। তখন এবার যেতে যেতেও কিন্তু গাড়িতে ফোন করতে করতে যাচ্ছে ওই ল্যান্ড ওনারকে। ও হিন্দিতে ওর সঙ্গে কথাবার্তা বলছে, কিছু ক্ষেত্রে এবার হিন্দি বলতে পারছে না, ও না ওই লোকাল ল্যাঙ্গুয়েজ বললাম না, সন্দীপার লোকাল ল্যাঙ্গুয়েজটা কিছু জানে ওর সঙ্গে, ওরা হিন্দি বললে তো এরা বুঝে যাবে কী বিষয়ে কথা বলছে। তখন লোকাল ল্যাঙ্গুয়েজে ওই যে ল্যান্ড ওনার ওর সঙ্গে কথা বলতে থাকে যে তুমি কী ব্যাপার, এখানে এরা এরকম বলছে, এরকম দেখতে পাচ্ছে, ব্যাপারটা কী, এরকম তো হওয়ার কথা নয়, কী হচ্ছে, আমার তো ব্যবসার কি হন্টেড, সত্যি সত্যি হন্টেড এমন কি? ও তখন বলছে না এরকম কিছু ব্যাপার নেই, এরকম নাই, ও আর থোড়ি বলবে যে এরকম কিছু কাউকে দেখা যায় বা কিছু এরকম হয়, তো সচরাচর বলেনি কিছু, তো চলে গেছে। তো এর বেশ কিছু দিন পর আবার একটা এরকম বুকিং হয়েছে। এবার এই বুকিংটা হয়েছে তোমার হচ্ছে দুটো ছেলে তার 2জন ওয়াইফ, মানে তাদের ওয়াইফ নিয়ে, মানে টোটাল 4 জনের একটা গ্রুপ, ওরা ওখানে যাবে। আর ওরা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, 2টো ওপরে রুম বুক করে নিয়েছে, এরা 2জন যাবে। সন্দীপন যায়নি, তো ল্যান্ড ওনারে যাবে, ওখানে আর যাওয়ার দরকার নেই, সবাই তো তার যাবে না, ওর এতগুলো ব্যবসা এত কিছু। বললো ঠিক আছে তোমরা ওখানে চলে যাবে, অমুক সময় অমুক লোকেশান দিয়ে দিয়েছে, গাড়ি টাড়ি সব ঠিক করে দিয়েছে, একদম পুরো এদের প্ল্যানেই যাচ্ছে, সন্দীপনের থেকেই, কোম্পানি থেকেই ওরা যাচ্ছে মানে ট্যুরটা করতে। তখন ও ল্যান্ড ওনারকে বলে দেয় তুমি কিন্তু ওইখানে থাকবে, তুমি কিন্তু তোমার গ্রামে চলে যাবে না, এদেরকে ছাড়বে না, কিছু যদি হয়ে যায়, এক তো থানা পুলিশ হতে পারে, ভয়ে যদি কিছু হয়, বা এরকম যদি সত্যি কিছু থেকে থাকে, যদি কোনো বিপদও হয়, তুমি এটা করা যাবে না, কারণ আমি গেস্ট থাকবে, তুমি থাকবে তোমার বাড়িতে, এটা কিন্তু করা যাবে না। বলে দেয় না সাহেব আমি থাকবো স্যার, এরকম কোনো ব্যাপার নেই, আপনি করুন, আমি থাকবো ওদের সঙ্গে। বলে এরা 2জন গিয়ে ওই যেমন হয় নর্মালি ইউজুয়াল উঠতে 2টো বেজে গেছে, এরকম 2টো 2:30 3টে এরকম সময় গিয়ে লাঞ্চ টাঞ্চ করে সেমভাবে এরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছে।
হাঁটতে হাঁটতে ঘুরতে পেরেছি। এবার ঘুরতে 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 এবার এদের মধ্যে একটি মেয়ে অত্যন্ত পাকা, নেক্সট যে গ্রুপে, এটা সন্দীপ আমাকে বলছে, খুব পাকা ছিল। সে বলছে ওই জঙ্গলের ওই ভেতরে মানে মেন রাস্তা থেকে সেটা বলছে একটু ওপরে চলো না, ছবি তুলবে, একটুখানি উপরে ওঠা যাবে এরকম করে উঠবে বলছে। এরা সবাই বাধা দিচ্ছে, এরা বাদ বাকি 3 জন বাধা দিচ্ছে, না ওখানে যাবো, বলছে আরে চলো না, কিচ্ছু হবে না, ছবি তুলবো, তোমরা কি ভয় পাও না, জ্ঞান তেন এরকম করছে। বলছে ঠিক আছে চল। বলে ওই গাছ ধরে ধরে, মানে ওটা ওঠার নয়, কেউ সাধারণ মানুষ উঠতেই পারবে না ওখানে, ওঠার জন্য নয় ওখানে, ওটা এমনি জঙ্গল এরিয়া, কেউ কাঠ ফাট তুলতে গেলে এরকম করে ওঠার জন্য। তখন এরা উঠেছে যা সবাই মিলে জোর করেছে, বিকেলবেলার সময় এরকম, তখনও হয়নি আর কি, মানে তোমার কি বলো সানসেট হয়নি। তখন ওরা ওই ওপরে উঠে কিছু জায়গায় ছবি তুলবে বলে উঠেছে ওপরে। এবার উঠে বলছে বাহ এত সুন্দর এখানটা জায়গা আছে, কষ্ট করে উঠলাম ঠিকই, ধুলো হলো গায়ে, নোংরা হলো, কিন্তু জায়গাটা খুব সুন্দর, তো বেশ সুন্দর ভিউ জায়গাটা দেখা যাচ্ছে। এবার ভিউ দেখতে দেখতে ওরা ডান সাইডে ঘুরে দেখছে বেশ কিছু জায়গা ওই সেই এরকম মানে প্লাস চিহ্ন ক্রস চিহ্ন করে উঁচু উঁচু করে করা আছে, তার মানে ওটা হচ্ছে কবরস্থান। আচ্ছা, হ্যাঁ পরিত্যক্ত কবরস্থান, ওখানে আর কবর দেওয়া হয় না, অনেক দিনের পুরনো, দেখি বোঝা যাচ্ছে এই ক্রস টসগুলো সব রয়েছে। এবার ওই জায়গায় ওরা দেখার পর বলছে এবার নেমে চল এখান থেকে, এখানে ছবি তুলিস না। বলছে আমি এখানে ছবি তুলবোই, মেয়েটা জোর ধরেছে, বলছে আমি ছবি তুলবোই এখানে। বলছে তোল, ছবি তুলবি যখন তোল, তাহলে বাধা জোর করছে আর কি। ততক্ষণে এরা দুজন মানে আরও দুজন যে কাপল, ওরা নামতে শুরু করেছে, তারা ও কবরস্থানটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ও ছবি তুলেছে। বলছে এরকম একটা জায়গায় আমরা এসেছি, অমুক তমুক হ্যান ত্যান, কোনো ভূত যদি দেখা দেয় খুব ভালো, এইসব ছ্যাবলামো মারছে, যেটাকে যাকে বলে সেই ছাবড়ি টাইপের আর কি কথাবার্তা। ও তখন ওখানে ছবি তুলেছে এবং ওই কবরস্থানটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলে ওরা নেমে চলে এসেছে। নেমে এসে এবার হোমস্টে ঢুকে পড়েছে। সন্ধ্যেবেলা বনফায়ার হবে, ওরা বারবিকিউটা করবে এইসব বলে দেখেছে। তো বারবিকিউ করতে শুরু করছে। বারবিকিউ করতে বলে বলছি পুরুলিয়ার কেসে বারবিকিউ দিয়ে মরা পড়ার গন্ধ পাওয়া গেছিলো, সেই কেসটার কথা আমার বলতে বলতে মনে পড়ে গেল। তো বারবিকিউ করবে, সেখানেও কাপল ছিল পুরুলিয়ার কেসটা। তো বারবিকিউ খাবে দাবে মানে হচ্ছে, ও সব বসে বনফায়ারের সামনে আগুন জ্বেলে দিয়েছে, ঠান্ডা মারাত্মক ছিল সেই দিন। এরা ওই বনফায়ারের সামনে হচ্ছে, সামনে বসে ওই উনুনে এতে করে ওর বারবিকিউটা করছে, ওই ল্যান্ড ওনার যে, আর ওনার স্ত্রী আছে তো হেল্প করছে। আর এরা 4 জনে ওই যে আগুন জ্বলছে ওর সামনে বসে গল্প গুজব গান এইসব আড্ডা আলোচনা এইসব করছে, আর ড্রিঙ্কসও করছে। করতে করতে হঠাৎ করে, আর এই যেখানটা বসে বারবিকিউ করা হচ্ছে সেইখান থেকে ওই যে রাস্তাটা, ওই যে টার্নটা, ওটা দেখা যায়। আচ্ছা, এবার ওখানে বসে ওরা ওইখান থেকে হঠাৎ করে এর মধ্যে যে মেয়েরা ছবি তুলেছিল বলছে এই ভাই দেখ দেখ দেখ, একটা মেয়ে দেখা হেঁটে আসছে। এটা সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়ে দেখছে কেউ নেই। বলছে কয় মেয়ে? বলছে একটা মেয়ে আসছিল, আমাদের দেখে বোধহয় চলে গেল পিছন দিকে, মেয়েটার আসেনি। বলছে মেয়ে? বলছে হ্যাঁ, একদম মেয়েটা আসছিল আবার ফিরে চলে গেছে। মেয়ে এখানে কোথা থেকে আসবে এত রাত্রে? এদিকে তো 200 মিটার দূরে, এদিকে তো যাওয়ার জায়গাও নেই, হতেই পারে এদিকে পাড়ায় কেউ যাচ্ছে এরকম করে। তখন ওরা ওখানে যা কিছু হওয়ার পর সব ড্রিঙ্কস করে সব মিটিয়ে নিয়ে এবার রাত্রিবেলা শুয়ে পড়েছে। শোয়ার পর হঠাৎ করে এবার ওদের যে সিঁড়িগুলো আমি বললাম যে উডেন, দেখো তুম 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 এরকম করে করে, মানে কেউ একজন সামনে যাচ্ছে আসছে, 2টো রুমের সামনে দিক দিয়ে এবারে কেউ যাচ্ছে এদিকে আসছে। তখন ওই যে দু বন্ধুর যে গ্রুপ, তখন এ রুম থেকে একজন, যে প্রথম বন্ধু, এ রুম থেকে আর যে মেয়েটা পাকা তার এবং তার হাজব্যান্ড, তাকে ফোন করেছে। বলছে ভাই কিছু আওয়াজ শুনতে পাচ্ছিস বাইরে? বলে হ্যাঁ শুনতে পাচ্ছি, কেউ যেন হাঁটছে। তখন ও বাইরে থেকেই চিৎকার করে ওই এর নাম ধরে, কেউ দাদা আপনি, মানে হিন্দিতে, কোন হ্যাঁ এরকম আপনি উঠেছেন, ওকে জিজ্ঞাসা করছো নাম, যে নাম ধরে সেই নাম ধরে, যে তুমি কি? কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। বলে মেয়েটি তখন বলছে যাও না, যাও বাইরে গিয়ে এবার দেখো। বলছে না আমি যেতে পারবো না, এই রাত্রিবেলা এখানে একটা উটকো জায়গায়। আর মেয়েটা বলছে তুমি যাবে না তো আমি যাচ্ছি, তাহলে আমি একটা মেয়ে হয়ে সাহস দেখাচ্ছি, তুমি যেতে পারবে না? বলে ওকে বার খাইয়ে দরজাটা খুলে দেখছে কেউ নেই, বাইরে লাইট জ্বলছিল, কেউ নেই। তখন ওর বন্ধু রুমেও গেছে, গিয়ে বলছে ভাই আমি বেরিয়েছি, আয় বেরো। তখন ওর বন্ধুটাও বেরিয়েছে, কিছু নেই, কিসের আওয়াজ হচ্ছিল এখানে, কিছু চলছিল মেবি, কিছু পাশে জঙ্গল থেকে হয়তো কিছু ঢুকে পড়েছে ভেতরে, হতে পারে। কারণ জঙ্গল থেকে ওখানে ঢুকবেই বা কী করে, সিঁড়ি দিয়ে তো উঠবেই বা কী করে, সিঁড়িতে উঠে আসবেই বা কী করে, কোনো কিছু হতেই পারে মেবি। ওরা এবার নিজের মধ্যে আলোচনা করছে, তো স্মোক করছে বসে, আর স্মোক করতে করতে ওরা হেঁটে বলছে একটু নিচের দিকটা নেমে দেখি চ। আর এই মেয়েটাই, 2টো মেয়েই 2টো ঘরের মধ্যে দুজনে ঘুমোচ্ছে, মানে একা। ওরা নেমে গেছে নিচেটা নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে, গল্প করছে, নানান রকম অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছে বা করছে। ওরা নিচে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে ওপরে এরকম আওয়াজ হচ্ছে, কেউ হাঁটছে। এরা মনে করেছে এদেরই স্ত্রী বা যে কোনো একজন কেউ, ওদের ওয়াইফের মধ্যে যে কোনো একজন কেউ, দুজনের মধ্যে যে কোনো কেউ নেমে মধ্যে বেরিয়ে আসছে। ও সেদিক দিকে এরকম করে তাকিয়ে দেখছে, বেশ 1 মিনিট হয়ে গেল নাবেনি, কি বাইরে বেরিয়েছে। যত দেখি বলে উপরে দেখছে যে যথারীতি যেমন দরজা ওদের বন্ধ, দরজা খুলে বলছে তুমি কি বেরিয়েছিলে? বলছে না। ওকে রাখলো তুমি কি বেরিয়েছিলে? বলছে না।
জি স্যার কী হচ্ছে বলতো এখানে, হন্টেড নাকি, নিজেদের মধ্যে আলোচনা করছে হন্টেড নাকি। এই বুঝলি তো? গ্রুপটাও হ্যাঁ বলছি তো এরকম কিছু হয়নি, এরকম হন্টেড কিছু নয় বলে ওরা যথারীতি শুয়ে পড়েছে। এবার নিচে এরা আছে, ওই ল্যান্ড ওনার আছে, ওরা তো ঘুমোচ্ছে, ওদেরকে আর কে ডাকবে। এইবার রাত্রিবেলা ওরা যথারীতি শুয়ে পড়েছে। এবার ওই মেয়েটা, যে পাকা মেয়েটা, মানে দেখো বেশি পাকামো করলে সব জায়গায় না, সব জায়গায় পাকামো চলে না, বাথরুমে ঢুকেছে, বাথরুমে ঢুকছে। এবার বাথরুমের ওর যে মানে ওই এটা এক্সস্ট যেটা মানে এটা থাকে ফাঁকা জায়গাটা, সেটা ফাঁকা পুরো ছিল। আর ওইটার জন্য প্রবলেম হচ্ছে, এটা কমপ্লেনও করেছে যে ফাঁকাটা আপনার কিছু করেনি, মানে ঠান্ডা ঢুকছে বাথরুমের মধ্যে, বাথরুমে ঢুকলে ঠান্ডা লাগবে, পুরো ফাঁকা ওখান দিয়ে আসবে, মানে জাফরি নেই কোনো কিছু আটকানোর জন্য। বাথরুমে ঢুকেছে, ঢুকে ওর বাথরুম হয়ে গেছে, মানে জল টল চোখে মুখে দিয়ে এবার এভাবে তাকিয়েছে, দেখছে একটা শুধু এরকম মুখ, এইভাবে মুখটা ঢোকানো ওই ফাঁকা জায়গাটা দিয়ে। ফাঁকা জায়গাটা দিয়ে। আচ্ছা, এ তখন এই কে তুমি, কে এখানে মুখ ঢুকে বসে আছো, ও এই বাথরুমে কেউ মুখে এবার চেঁচাচ্ছে। এর কোনো মানে খেয়ালই নেই যে এরা ওপর তলায় আছে, নিচে হলে তাকে মানতাম যে কিছু দিয়ে মুখে, তো কোনো এদের চেঁচামেচি শুনে পাশের রুম থেকে ওরা শুনতে পেয়েছে, নিস্তব্ধ তো শুনতে পেয়েছে। ওরা সঙ্গে সঙ্গে বলছে কী হয়েছে, দরজা খোল। এরা দরজা খুলেছে, বলছে এখানে কেউ একজন উঁকি মারছিল। ওরা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছে, বলছে এখানে কী করে উঁকি মারবে, তুই কি ঘুমের করে ভুল টুল দেখেছিস নাকি? বলছে না আমি ভুল দেখিনি, ঠিকই দেখেছি, ঠিক দেখেছি, ভুল দেখিনি। কেউ একজন এখানে মুখ ছিল, মানে এবার ভয় পেয়ে গেছে, পুরোপুরি ভয় পেয়ে গেছে। এবার শুয়ে পড়েছে, সবাই পড়ে থেকে বলছে কিচ্ছু হয় না, সব জায়গায় ধামাচাপা দিয়ে ও শুয়ে পড়, কালকে সকালে কথা হবে, মানে ওদেরকে বলবো কি যে কে আর মুখি মারছিল তোমাদের এখন, না বাথরুমে যাওয়ার দরকার নেই, এটা নেই, দরজা খুব বন্ধ করে নেই, বলে শুয়ে পড়েছে। শুয়ে মেয়েটা তার ঘুম আসছে না, ও এবার রুমের মধ্যে চারিদিক দেখছে, দেখতে দেখতে ওর ফোনটা নিয়ে ছবি দেখছে, বিভিন্ন সময় আসার সময় যা যা সাইট সিনের সময় ছবি তুলেছে সে ছবি দেখছে, দেখতে দেখতে এবার ছবিটা, ওই যে কবরস্থানের যে ছবিটা, সেই ছবিটা খুলেছে এইভাবে, খুলে দেখছে এই যে ও যে ব্যাকগ্রাউন্ডে কবরস্থানটা রেখেছে, তার মধ্যে যে ওই মানে সমাধিগুলো যেগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে একটা ক্রস যে বাঁধানো জায়গাটা, সেইখানটাতে একটা মেয়ে ঠিক এইভাবে এরকম করে বসে আছে, ছবিতে রয়েছে। ও সব সরিয়ে ফেলে জুম করে দেখছি, জুম করে দেখে এবার ওর হাজব্যান্ড দেখো দেখো ওই ছবিটা কে তখন ছিল পাশে, তুমি দেখো নি ছবি তোলার সময় আমরা ছাড়া, ওর ছবিটা দেখাচ্ছে, ও দেখতে পাচ্ছে না ছবিটার মধ্যে। হ্যাঁ, আর হাজব্যান্ডে বলছে কে তোমার ছবিতে কোথায়, এবার ও যখন ফোনটা নিজের দিকে ঘুরিয়ে দেখছি আর নেই। এরকম হয় নাকি? মেয়েটা কিন্তু অত্যন্ত সাহসী, কারণ বলছে এরকম জায়গায় উঠবো বলছে, বেরিয়ে পড়ছে, সে ভুলভাল দেখবে বা বলবে, ভয় পাবে এমন তো কিছু না, কিন্তু ওই মুখটা দেখার পর একটু ভয় পেয়েছে। বলছে আমি এইমাত্র দেখেছি ফোনটার মধ্যে, মানে ছবির মধ্যে একজনকে বসে আছে ওই কবরস্থানটার ওই আমার ছবির ব্যাকগ্রাউন্ডে, একজন ছিল সেখানেতে। বলছি ধর তুমি কি বকছো, তোমার নেশা হয়ে গেছে, তুমি একটু ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমো এখন, ওসব কথা বলে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। এবার এরা গিয়ে পরের দিন ওখান থেকে চেক আউট করে এরা গিয়ে ওখানকার ওই গুগল রেটিংয়ে গিয়ে এসব পুরো ঘটনা লিখে দিয়ে একদম এদের 12টা বাজিয়ে দিয়েছে। দিয়ে এবার সন্দীপ বন্দের সঙ্গে ঝামেলা লেগে গেছে যে তোমরা এরকম হন্টেড, তোমাদের এরকম আশেপাশে একটা মেয়েকে দেখা যায় দেন এরকম। এবার তো প্রীতির সঙ্গে মেনলি, মানে প্রীতি যেহেতু হোমস্টেগুলো দেখাশোনা করতো, প্রীতিকে তো যাচ্ছে তাই করে কথা শোনাচ্ছে, প্রীতি তো কান্নাকাটি করছে সন্দীপের কাছে যে তুমি কী করছো, এরকম কী জায়গায় নিলে এরকম আমরা ভেরিফিকেশন করি। বলছি এর যে আগের প্রপার্টি, মানে ওই প্রপার্টির যে আগের যা ছিল সে একটা অন্য নামে চালাতো। বলছে দেখি ওই নামটা কি, ওইকে ফোন করেছে ল্যান্ডওনারকে, ফোন করে বলছে এর যে আগে যিনি চালাতেন উনি কী নামে চালাতেন, তখন ওই নামটা ওরা বলে বা গুগল রেটিংয়ে সার্চ করছে। ও বাবা, ওরা গুগলে গিয়ে দেখছে যে পুরো ওখানে যতগুলো ওই রেটিংয়ে কমেন্টস আছে সমস্ত জায়গায় লিখেছে ওটা হন্টেড, সবাই লিখেছে কোনো একটা মেয়েকে, কিছু কিছু জায়গায় একটা ছেলেকেও নাকি দেখা যায়। তুমি জানো আগে কি নামে ছিল? হ্যাঁ, আচ্ছা, এইবার সেই জায়গায় মানে লিখেছে সবাই। এবার এরা তো বলছে আমরা কী ভুল করলাম, আমরা আগে একবার এটা খোঁজ নিয়ে আমরা তাহলে আমরা নিতাম না, যেরকম আমরা হন্টেডে কী ফাঁসলাম। এবার সবার সঙ্গে কথাবার্তা বলছে কী করা যায় না করা যায়। এবার একটা এরম কন্ট্যাক্টের মধ্যে রয়েছে, দুম করে তো ছাড়তেও পারবে না, কী করা যায় এখন, খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছে। এবার তার সঙ্গে ওদের ল্যান্ড ওনার সঙ্গে ঝামেলা লেগে গেছে, বলছে আপনারা এখানে হন্টেড বলেননি কেন, এরকম করেননি কেন। এবার প্রীতি আর সন্দীপান দুজনেই গেছে ওখানেতে, বলছে আরে হেস্ত করেই ছাড়বো, থাকার তো কোনো পরিকল্পনা করেইনি, কারণ হন্টেড আর থাকে প্রীতি ভয় পাবে। এবার বলছে আমরা গিয়ে কথাবার্তা বলবো ওর সঙ্গে যে কেন ও আমাদের সঙ্গে এরকমটা করলো, আমরা তো ওর সঙ্গে ভালো ব্যবহার করছিলাম বা ভালোভাবে আমরা কথাবার্তা বলে করলাম, ও তো জানাতে পারতো আমাদের যেরকম হন্টেড আছে, তবু আপনারা নিচ্ছেন এরকমভাবে, আর কম দামে পেয়ে গেছে বলে নিয়েছে,
কম দামে পেয়ে যদি রাত্রিবেলা এরকম আমি যে তোমার গান শুনতে হয়, মানে একটা ফেসবুক পোস্টে দেখছিলাম এরকম একটা কম দামে কোনো একটা ফ্ল্যাট কিনেছে, কিনে রাত্রিবেলা ভুলভুলাইয়ার গান হচ্ছে, ঠিক এর হচ্ছে সেম পজিশন তৈরি হয়েছে এর এই মানে হোমস্টেটাতে। ও গিয়ে ওর সঙ্গে ঝামেলা হয়, আর লোকাল ও একটু বেশি ঝামেলাও করতে শুরু করে, যে আপনারা বর্তমানে উঁচু গলায় কথা বলে, দুজনের মধ্যে খুব উত্তক্ত বাক্য বিনিময় হয় ভীষণভাবে, যে তোমরা এরকম করলে আমাদের সঙ্গে এরকম করলে। এবার ওরা ওখান থেকে চলে গেল, ও এ তার মনে করছে আর বুকিং নেবো না, আমাদের টাকাটা পুরো জলেই গেল। করতে 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 এবার ওরা কী করলো, কী করবে, ফেলে তো রাখতে পারবে না, বুকিং নেবে কি বুকিং নেবে না এরকম চিন্তা করছে। তখন বলে এটা পুরো পুরো গ্যাং, একটা ছেলেদের একটা গ্যাং বললো যে আমার এরকম ট্যুর প্ল্যানের মধ্যে রাখবো, আপনাদের ওই হোমস্টেটাতে থাকবো। এ তো অলরেডি এর বিভিন্ন এদের যে সাইডগুলো রয়েছে, মানে সন্দীপনের যে প্রপোজাল সাইডে, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ সুন্দর জায়গায় বলছিলাম দেখতে। তো সেখানে ওরা জোর করছিল, যারা গেস্ট যারা উঠবে আর কি, তারা মানে জোর করেছে যে ওই হোমস্টেতে আমরা থাকবো। এ তো দিতে চাইবে না, বলছে না ফুল আছে আমার ওদিকে, ওই দিন মানে ওটা ভর্তি আছে, বুকড আছে, এরাও ছাড়বে না, বেশি টাকা দিতে রাজি। তখন এ প্রীতির সঙ্গে আলোচনা করে যে কী করবো, আর এটার মধ্যে কোনো মেয়ে নেই গ্রুপটার মধ্যে, সব বন্ধু বান্ধব, সব একটা ছেলেদের গ্রুপ পুরো। তো দিয়ে দেবো 5টা রুমই বুক হবে, যদি সব ছেলেরা আছে যখন নিশ্চয়ই ভয় কিছু করা নেই, আর আমরাও গিয়ে থাকবো ওখানে। প্রীতি আর সন্দীপন বলছে আমরাও গিয়ে থাকবো এখানে, আর ল্যান্ড ওনারকে বলবো তুমি ওকে কিন্তু থাকতে হবে। তখন ওদের সঙ্গে ওই এদের পুরো গ্রুপটার সঙ্গে এ করে যে তোমাদেরকে তাহলে আমাদেরকে নিচে একটা রুম তো অলরেডি ছিল, যারা ওই ল্যান্ড ওনাররা থাকবে বলে কাজকর্ম করলে, একটা রুম আমাদেরকে দিতে হবে, আমি আর আমার স্ত্রীও তোমাদের সঙ্গে ওখানে যাবো বা থাকবো ওখানে। কেন থাকবে তো ওদেরকে বলছে না, যে ভৌতিক ব্যাপার হন্টেড বলে আমরাও গিয়ে থাকছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বা কেউ কিছু বলতে না পারে। এবার ও তখন বলে ঠিক আছে, ওরা রাজি হয়, পুরো গ্রুপটা রাজি হয়, ঠিক আছে আমরা অ্যাডজাস্ট করে নেবো, যখন ছেলেরা রয়েছে তো এক্সট্রা বেড টেড দিয়ে রুমে আমরা অ্যাডজাস্ট করে নেবো বলে যথারীতি যেদিনকে ওরা চেক ইন করবে বা পৌঁছে গেছে, ওরা 2 দিন থাকার কথা ওখানে হয়েছে, 2 দিন থাকবে ওখানে, ওরা নিজেদের মধ্যে আড্ডা হয়ে হুল্লোড় করবে, সুন্দর করে থাকবে, অনেক দিনের ট্যুর প্ল্যানের মধ্যে ওরা রেখেছে ওখানে 2 দিন। প্রথম দিন কিচ্ছু হয়নি, আচ্ছা কিচ্ছু হয়নি প্রথম দিন। দ্বিতীয় দিন যেদিন সন্ধেবেলায় ওরা বনফায়ার করে বারবিকিউ টারবিকিউ সব খাওয়া দাওয়া করে ড্রিঙ্কস করে, এদের মধ্যে 4-5 জনের ইচ্ছা হয়েছে এরা চারদিক ঘুরে বেড়াবো রাত্রিবেলা। আচ্ছা, যাই হোক একটুখানি উঠে গেছে আর কি, ছেলেরা হ্যাঁ তাই করবে যে একটু ঘুরবো এখানে হেঁটে, তারপরে এসে ডিনার করবো। বারণ করেছে সন্দীপন, ইচ্ছা করে ভয় দেখেছে যে ওর জঙ্গি জন্তু জানোয়ার আছে, বলছে ও কিচ্ছু হবে না, আমাদের এখানে হবে না, বলছে না কুকুর টুকুরগুলো এখানে খুব ওরা একটু ঝামেলা করতে পারে, রাত্রিবেলা তোমাদেরকে দেখে একটু, দিনের বেলা হলে কিছু করবে না ওরা, রাত্রিবেলা তোমাদেরকে যদি কামড়া দেয়, ইচ্ছা করে ভয় দেখাচ্ছে সন্দীপন যাতে ওরা না যায়। আর এরা তো মানে সন্দীপন ভাবছে যদি যাই কিছু একটা হয় তাহলে তোরা আরও কিন্তু মুশকিল হয়ে যাবে না, এমনি অলরেডি ওখানে গুগল রেটিংয়ে হন্টেড লিখে দিয়েছে এর আগের যারা ছিল। তখন বলে চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে বলে সন্দীপনও বেরিয়েছে এদের সঙ্গে, এরা 5 জন আছে, আর 5 জন পুরো ড্রাঙ্ক, আর সন্দীপন আছে, আর প্লাস এই পাহাড়ি রাস্তা যদি কোথাও ভৌতিক ছেড়ে দাও, ভূত ছেড়ে দাও, যদি কিছু খাদের ধারে টোলে পড়েই যায় সেটাও একটা বড় বিপদের জায়গা। বলে এরা টোটাল 6 জন, সন্দীপনকে দিয়ে 6 জন এরা ঘুরছে, সন্দীপন ওদের পেছু যাচ্ছে, কী করবে বেচারা, টর্চ নিয়ে ওদের পেছু যাচ্ছে, ওরা যা খুশি তাই করছে, বলছে ছবি তুলছে, হা করছে, চেঁচামেচি করছে, যেখানে সেখানে বাথরুম করে দিচ্ছে, এসব করছে। সন্দীপন বারণ করছে দেখবেন এখানে করবেন না এসব, এখানে অনেক মানে এই জায়গা তো অন্ধকার জায়গা, এখানে করবো দূর, তুমি সব মানো সন্দীপন দা, এখন তুমি একটা এরকম ইয়ং হয়ে তুমি ওসব মানো না, হ্যান এরকম জ্ঞান দিচ্ছে ওকে, যা হোক পেটে পড়লে যা হয়। এইবার হঠাৎ করে ওরা ফেরার সময় ফাঁকা জায়গায়, সন্দীপন সবার পিছনে আছে, এরা 5 জন আগে যাচ্ছে, এদের মধ্যে 5 জন ছেলে না হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে, 5 জনই দাঁড়িয়ে পড়ে দেখছে সামনে ওদের আগে একটা ছেলে আর একটা মেয়ে এরকম হাতে হাত ধরে পিছিয়ে যাচ্ছে, মানে পেছন দিকে এরকম পা দিয়ে যাচ্ছে পিছন দিকে, 5 জনই দেখতে পাচ্ছে। তখন কে এরকম করে যাচ্ছে, কে এরকম করে যাচ্ছে, টর্চ মেরে দেখছে মেয়েটার মুখটা কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছে, একদম ফর্সা টুকটুকে লোকাল মেয়ে, মানে ওখানকার মেয়ে। আর ছেলেটির যে মুখটা, সেই মুখটা আর দেখতে পাচ্ছে না কিছুতেই, সেটার মুখটা পুরো অন্ধকার মতো লাগছে, যদি টর্চ মারছে কিছু দেখতে পাচ্ছে না, ঠিক আছে। ময়লা জামা কাপড় পরে আছে, শীতের পোশাক পরে রয়েছে, কিন্তু মানে জামা কাপড়টা পুরো অপরিষ্কার। এবার সন্দীপন সঙ্গে সঙ্গে গিয়ে ওর বড় টর্চটা থেকে টর্চ মেরে দেখছি যে একটা ছেলে আর একটা মেয়ে আস্তে আস্তে পুরো অন্ধকারে মিলিয়ে গেল, মানে উপরের মতো উধাও হয়ে গেল। এরকম বলা, এদের মধ্যে থেকে একটা ছেলে সেন্সলেস সঙ্গে সঙ্গে রাস্তাতেই, একে তো ড্রিঙ্ক করেছে, প্লাস অতটা হেঁটে পাহাড় উঁচু হাঁপিয়ে গেছে, একটা হার্টবিট ফাস্ট চলছিল, আর এরকম দেখে সেন্সলেস পুরো।
তাকে এবার জল টলের কাছে নেই, সন্দীপন আগে একা যেতেও পারছে না, বলছে তুমি জল নিয়ে আসতে হবে, কি তোমাদের আর বন্ধুদের খবর দেখো, জল নিয়ে আসতে বলে এগিয়ে আসতে বলো। ফোন করে দিল, আর ফোন লাগছিল, নেটওয়ার্কের সমস্যা, ফোনও লাগছে না। ফোন করে আবার ডাকলো, জল নিয়ে এসে ওকে মুখে চোখে জল টল দিয়ে চাবড়ে চুবড়ে ওকে ঠিকঠাক তুলে সে বমি করে ফেলে রাস্তার মধ্যে। তাকে তুলে ভালো করে সবাই মিলে ধরে হোমস্টের মধ্যে নিয়ে গিয়ে এবার এরা তো 5-6 জন মিলে এবার সন্দীপনকে মানে খেয়ে ফেলার জোগাড় করছে। বলছে আবার এরকম ভূতের জায়গায় নিয়ে এসে, এখানে ভূত আছে, আপনি আগে বলেননি আমাদেরকে, আমাদের জানা উচিত ছিল। নেশা তখন কেটে গেছে ওরকম একটা দেখি। এর বাদ বাকি যারা ছিল আরও এদের বন্ধু বান্ধবীগুলোর মধ্যে সবাই ওদেরকে ধরেছে, সবাই মিলে ধরেছে, ঝামেলা আরম্ভ হয়ে গেছে হোমস্টের মধ্যে, বিভৎস রকম ঝামেলা চলছে। বলছে ঠিক আছে, আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো, আপনাদের এখান থেকে অন্য জায়গায় চলে যান, আপনারা কালকে আপনাদের যা বুকিংয়ের টাকা হয়েছে আমি ফেরত দেবো। সন্দীপনের কোনো রাস্তাই পাচ্ছে না, এটা ছাড়া তো কোনো রাস্তা পাচ্ছে না সন্দীপন, কী করা যাবে? ওরা ওখান থেকে ফেরেছে, টাকা ফেরত দিতে হয়েছে, পুরোপুরি টাকা ফেরত দেয়। এবার সন্দীপন ফিরে এসে প্রীতির সঙ্গে বলছে এবার কী করবো, আমার কী করার আছে কিচ্ছু আমি বুঝতে পারছি না। এবার ওরা ওখান থেকে পুরো বন্ধ করে দিয়ে, হোমস্টে পুরো ওখান থেকে বন্ধ করে দিয়ে ওরা চলে এসছে, অন্য জায়গায় চলে এসছে। এইবার দেখো এর সন্দীপনের জীবনে কালো ছায়াটা কীভাবে নেমে এসেছে। সন্দীপনের প্রীতি যেখানেই যাচ্ছে, যা কিছু যাচ্ছে, একটু ফাঁকা জায়গা হলেই, ধরো গাড়িতে যাচ্ছে, ওরা গাড়ি নিয়ে বেরোচ্ছে, ওরা সেই মেয়েটাকে ওর গাড়ির মধ্যে দেখতে পাচ্ছে, পিছনে ছিল। হ্যালোসিনেট করছে কি অরিজিনাল দেখতে পাচ্ছে সেটা আমি পরে বলছি। যেখানেই যাচ্ছে সেখানেই দেখতে পাচ্ছে, বাথরুমের মধ্যে দেখতে পাচ্ছে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, পিছু ছাড়ছে না, যেন মনে হচ্ছে কিছু বলতে চাইছে ওকে, মেবি কিছু বলতে চাইছে। এইবার ওরা সেই তখন কী করে, ওরা গাড়ি চাপা বন্ধ করে দেয়, নিজেদের গাড়ি চাপা বন্ধ করে দেয়। গাড়ি চাপলেও ও নিজে ড্রাইভ করতো না, কারণ হচ্ছে বিপদ হয়ে যেতে পারে। তো ফট করে দেখছি যে গ্লাস থেকে দেখছি পিছনের সিটে এবার একটা মেয়েটা বসে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ওরা গাড়ি চাপা বন্ধ করে দেয় নিজে চালানো। এই কারণেই ওরা যে আমাদের বাড়িতে এসেছিল সেই দিন মন্দিরে, ওরা কিন্তু গাড়ি নিয়ে আসেনি, ট্রেনে এসেছিল। এই পুরো ঘটনাটা এই যে যা হচ্ছে তখন ওই খুলে সব বললো এই ব্যাপার, সেটা কী করা যায়। বাবা বললো আমি জীবনে পাহাড়ে যাইনি কোনো দিন, আর আমার যাওয়ার কোনো ইচ্ছাও নেই, আমি যাব না। তোর ওই জায়গা, তুই ওই জায়গাটা ছেড়ে দে, হয় বন্ধ করে দে, এই কেস আমি যেতেই পারবো না, ওখানে যাবো না, এই কেস নিয়ে কী হবে। বলছে না একবার মানে বাবা একবার দেখুন, আপনি ছাড়া আমাদের কে দেখবে, হ্যাঁ এরকম সব ওরা রিকোয়েস্ট করার চেষ্টা করছে। বলছে আমি পাহাড়ে যাইনি রে ভাই, আমি যেতে পারবো না, যাবো কী করে, আমার সময় নেই ওখানে যাওয়ার, আমারও সব পোষায় না, আমার এমনি বেড়াতে ফেরাতে যেতে কোথাও পোষায় না। বাবা বলছে যে পোষায় না। এবার আমাকে ধরেছে সন্দীপ, বলছে তাহলে দেবজ্যোতিকে নিয়ে যায়, দেবজ্যোতিকে কিছু করে পাঠান। আর বাবা তখন রাজি নয় আমাকে ওরকম জায়গাটা পাঠানো, যে না যেতে হবে না, ও কেসটা আমি নেবো না, ফালতু এই কেস, তোরা আর লিজ কদিন আছে আর ছেড়ে দিকে যা, ও করতে হবে না। বলছে বাবা আপনি ঠিক করে দিন, তাহলে আমরা ওই জায়গাটা খুব সুন্দর জায়গা, ওটা যদি ঠিক হয়ে যায় ওখানে ভালো ব্যবসা হতে পারে, একটু কিছু করে দিন, ব্যবস্থা করে দিন। বলছি কী করবো বলতো, এরকমভাবে জোর করে বাবা রেগে গেছে। বলছে দাঁড়া তাহলে বস, আমি সন্ধ্যারতির কথা বলতে অনেকটা সময় চলে গেছে, মানে সন্ধ্যারতির সময় হয়ে গেছে, তাহলে সন্ধ্যারতিটা করি, তোরা বাড়ি যা, ফোনে কথা বলবো, তাহলে তোরা অটো পাবি না। আর আমাদের ওখানে অটোটা তোমার মোটামুটি 6:30 7টা পর্যন্ত অটো চলে স্টেশনে যাওয়া, তারপর অটো বন্ধ হয়ে যায়। তো অলরেডি 7টা বাজতে ছিল, তোর অটোও পাবে না। তখন বলে তাহলে এখান থেকে কিছু একটা গাড়ি ব্যবস্থা করে দিন, আমার স্টেশন পর্যন্ত যাতে চলে যায়। ট্রেন তো রাত্রি লাস্ট ট্রেন 10:30 11টা পর্যন্ত আসে, তাহলে তো বস সন্ধ্যা আরতি করি। কারেন্ট কিন্তু তখনও নেই, ইলেকট্রিসিটি আসেনি, মন্দির ইলেকট্রিসিটি বন্ধ, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলা। আর তারপরে আমাদের পাড়ার একটা কাকু এলো, ও এসে চাটা করে নিয়েছে, সবাইকে দিল। চা খাবে বলো, চা খাবে বলে, হ্যাঁ চা খাবে, সবাইকে চাটা খাবে। বাবা এবার ফ্রেশ ট্রেশ হয়ে এবার মানে হাত পা ধুয়ে এসব করে সন্ধ্যারতি করতে বসলো। সন্ধ্যারতি মায়ের হয়ে গেল, মায়ের সন্ধ্যা হয়ে গেল, হয়ে যাওয়ার পর বসে বললো ঠিক আছে দেব, বাবা এসেই বলছে পুজোর কাপড় পরেই, ধুতি পরেই, ঠিক আছে দেবজ্যোতিকে পাঠাবো, দেবজ্যোতি যাক, ও ঘুরে আসবে, তারপরে দেখছি কী করা যায়, দেখে আসুক, ওখানে আমি একটা জিনিস পাঠাচ্ছি, ওখানে গিয়ে ওটা দিয়ে আসবে। আমার তো তখন মানে তুমি আমাকেই বলির পাঠাটা পেলে, এইভাবে আমাকেই পাঠাচ্ছ ওখানে, আমি তো একা যাব না বলে আমি আমার একটা বন্ধুকে নিলাম। ঠিক আছে, আমার বন্ধুকে ফোন করলাম যে যাবি, আমি যে একটা জায়গা কালিম্পং যাবো, এরকম থাকা খাওয়া, বলছে কত কী খরচা, আমি থাকা খাওয়া লাগবে না, তুই চ না আমার সঙ্গে যাবি, তুই কোনো ব্যাপার নয়, ওর যেখানে যাবো তারই হোমস্টে, সেও থাকবে, থাকা খাওয়ার কিছু সব ভাবতে হবে না, টাকা পয়সা লাগবে না, তুই আমার সঙ্গে চ, ট্রেন আর সব এরাই দেবে, ও কিছু পয়সা করে কিছু লাগবে না, তোকে দিতে হবে না। ঠিক আছে চলো যাবো, রাজি হয়ে গেলাম, একটা ডেট ঠিক হলো, বেরিয়ে গেলাম। তৎকালে টিকিট কেটে দিল, কেটে সন্দীপন বললো আমি আগেই থাকবো ওখানে, চলে যাব, তোমরা এসো, শিলিগুড়ি থেকে গাড়ির ব্যবস্থা করে দেবো। ঠিক আছে বলে আমরা গেলাম ওখানে, গিয়ে ওই কালিম্পংয়ের ওখানে, মানে ততদিনও আমি কিন্তু প্রপার দার্জিলিং কোনো দিন যাইনি, প্রপার দার্জিলিং আমার যাওয়া হয়ে ওঠেনি।
প্রপার দার্জিলিং আমি একবারই গেছি। তো এই অফবিট জায়গাগুলোই ঘুরেছি। তো কালিম্পংয়ের ওই জায়গায় গিয়ে পৌঁছলাম, গিয়ে তো আমি যা যা শুনলাম সেগুলোর সঙ্গে একদম ওতপ্রোতভাবে মিল পাচ্ছি। পুরো একদম সেই রকম টাইপের একটা জায়গাটা হয়ে গেছে, হন্টেড পুরো। ও রুমটুমগুলো সব পরিষ্কার করে আমাকে আর আমার বন্ধুটাকে একটা রুম দিয়ে দিল। আর বন্ধু বলা ভুল, আমার থেকে বছর 2-এর বড়, দাদার বৌদি বয়স, কিন্তু আমাদের বন্ধুই বলি, বন্ধুর মতোই, তুই তো করি কথা বলি বলে আমরা দুজন ওখানে গেলাম। এবার ঢোকার আগে যা যা আমাদের ক্রিয়া কিছু করার সমস্ত কিছু পুরো করলাম। এবার ওই ক্রিয়াটা সন্ধ্যেবেলায় করার কথা, সন্ধ্যেবেলায় করবো বা সন্ধ্যেবেলায় বাবা করার কথাই বলেছেন। আমি কিছুক্ষণ ওয়েট করে গেলাম যে আমি রুমে যেতে পারছি না, আর কি বলবো, মানে বিরক্ত লাগছে, ভালো লাগছে না, একটু শরীরটা এখন আনইজি ফিল হচ্ছে, একটু শুতে হবে, একটু ঘুম পাচ্ছে, যেতে পারছি না। কারণ ওটা না করেও আমি রুমের মধ্যে যেতে পারবো না, হোমস্টের মধ্যে পা দিতে পারবো না, বাইরে ঘোরাঘুরি করছি, রাস্তায় ঘোরাঘুরি করছি। আমি ফিল করছি ঘুরতে ঘুরতে আমাকে না কেউ যেন চারিদিক থেকে যেন দেখছে। আচ্ছা, আমি বুঝতে পারছি যেন কেউ যেন আমাকে ইরিটেট ফিল হচ্ছে, একটা কেউ আমাদেরকে তাকিয়ে আছে, অথচ কেউ কোথাও নেই। আর আমি খালি বারবার আমার ওই বন্ধুটা কাম দাদার কাছে দেখে ওর দিকে তাকিয়ে বলছি, তুমি আমার দেখছো কেন আমার করে, আমি তোকে কেন দেখতে যাবো, বিরক্ত লাগছে আমার সিরিয়াসলি। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্দীপনও আমার সঙ্গে রয়েছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। ও ল্যান্ডোনা বললো আমি থাকবো না, খাবার দাবার দিয়ে যাবো, আপনার কী খাবেন বলুন। এবার আমাকে বলেন কী খাবে, আর খাওয়া আমি ওখানে সব জায়গায় খাই থরেই ভালো করে। আমাকে বললো আমি রুটি আলু ভাজা, আর কিচ্ছু না, চিকেন করে দেবে বলছিল, খাবো না। আমি বললাম রুটি আলু ভাজা খাবো রাত্রিবেলা। এবার আমার বন্ধুটা, ও বেটা একটু পেটুক, আমাকে বলছে যে দেখ রুটি আলু ভাজা খাও বেড়াতে এসে, চিকেন বলছিল, তুই চিকেনটা বলতে পারতিস। আমি কারণ আছে নিশ্চয়ই, তোকে আমি গিয়ে ওখানে গিয়ে চিকেন খাও, এখানে চিকেন খাসনি, চিকেন বেরিয়ে পড়বে, চুপচাপ থাক এখানে। বলো কেন, কিছু ব্যাপার আছে নাকি, তুই কি কোনো কেসের কারণে এসেছিস নাকি, আমাকে তখন বলছে। আমি তো বলিনি ওকে যে আমি কোনো কেসের কারণে এসেছি, আমি না বন্ধু চেনাশোনার মধ্যে আছে, ঘুরতে নিয়ে যাবে বলছিস। হ্যাঁ চুপ করে থাক, বেশি আমি যা বলবো তাই শুনবি। ও না আমার মুখের দিকে এরকম করে একভাবে তাকিয়ে আছে, বলো তুই আমাকে এরকম ফ্রিতে করে নিয়ে এলি আর আমাকে এরকম ফাঁসালি এরকম করে, আমি এসছি তো তোর সঙ্গে, আমি তো রয়েছি, আর আমি তো বাবা মাথার ওপরে আছে, তা তুই ভয় পাচ্ছিস কেন, এখানে সন্দীপন দাও আছে, দরকার হলে আমরা একটা রুমে থাকবো, তুই ভয় পাচ্ছিস কেন। তাই বললাম সন্দীপন দাও একা থাকতে হবে তোকে, ও তো ভয় পেয়ে আছে। সন্দীপন দা চলো আমরা নিচেই, যেটাতে ট্রিপল বেড আছে ওটাতে আমরা 3 জন থাকতে পারবো, ওইটাতে শুই, আমরা ওপরে শোবো না, নিচে থাকি। বলে ঠিক আছে তাহলে একসঙ্গে থাকবো, আমাদের কোনো অসুবিধা হবে না, ভয় পাওয়ার কোনো কারণই, তোমাকেও একা থাকতে হবে না। বলে আমি সন্ধ্যেবেলায় ঢোকার আগে এবার যা কিছু ক্রিয়াগুলো করার সমস্ত কিছু ক্রিয়া করলাম, সমস্ত কিছু যে রিমুভের কাজ যা কিছু করার সেসবগুলো করলাম। এবার আমি যত বেশি ওইটার দিকে এগোচ্ছি মানে আমার ক্রিয়ার দিকে এগোচ্ছি, বলতে হোমযাগযোগ্য নয়, অন্য পদ্ধতিতে যেগুলো করছি, যে ক্রিয়াগুলো যাচ্ছি, আমার শরীর থেকে যেন মনে হচ্ছে আমার শরীর শক্তি, সমস্ত কিছু শক্তি যেন বেরিয়ে যাচ্ছে। মানে আমি যেন না কি বলবো, মানে অস্বস্তি ফিল হচ্ছে আমার, মানে শরীর পাচ্ছি না, আমি দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না, মানে কাঁপছে রীতিমতো আমার হাঁটু। আমি বসে পড়লাম একটা জায়গায়, মানে ওই পুরো হোমস্টেটা ওপর নিচে সব করতে আমি না বসে পড়লাম একটা জায়গায়, মানে আমাকে যেন শুষে ফেলছে পুরো একদম। বাবাকে আমি ফোন করলাম, আর ফোনেও পাচ্ছি না, নেটওয়ার্ক নেই, আমার এয়ারটেলের কানেকশন ছিল, নেটওয়ার্ক উড়ে গেছে, ওখানে বললো জিও ছাড়া নাকি কিছু ভালো চলছেন। আমাকে বললো, আমি তখন আমার বন্ধুটার ফোন থেকে ফোন করলাম, বলে আমার বাবার নাম্বারে ফোন করতো, বলে বাবাকেও হোয়াটসঅ্যাপ কল করলো, ঠিক আছে, মায়ের ফোনে হোয়াটসঅ্যাপ কল করলো। মা তখন বাবাকে ফোন দিলাম যে বাবা এই হচ্ছে, আমি এটা করছিলাম, তখন বাবা আমাকে বললো এইটা কর, এই জিনিসটা করো, মন্ত্রটা জপ কর। বলে আমি সেটা করতে শুরু করলাম। আস্তে আস্তে আমি ফিল বেটার, আস্তে আস্তে পুরোপুরি আমার রিস্টোর হয়নি, কিন্তু আমি কিছুটা ক্ষেত্রেও একটু বেটার ফিল করলাম। তারপরে যা হবে, এবার খাবার দাবার চলো, আমার খাওয়ার আর কোনো ইচ্ছে নেই, আমি খেলামই না সেদিন রাত্রে, আমার খিদেই পেলো না। ওই মন্ত্রটা জপ করার পর বা ওই ক্রিয়াটা করার পর, মানে আমার নিজের মধ্যে করার পর যেন বলে আমি পরিপূর্ণ, আমার শরীর থেকে যেন পেট ভরা, খাওয়ার ইচ্ছা নেই। ও তো বেটা মুখ খাচ্ছে আর রুটি আলু ভাজা খাচ্ছে, রুটি আলু ভাজা খাচ্ছিস বেড়াতে নিয়েছে, আর ভয়ের জায়গায় নিলে ভূতের জায়গায় করতে করতে। এবার সন্দীপন আমাকে বলছে, দেখবো যদি কী হয়েছে বলো তো, ব্যাপারটা কী ব্যাপার এখানে। আমি বলছি কী ব্যাপার, তো আমি এখনও পর্যন্ত কিছু বুঝতে পারিনি, নিশ্চয়ই বুঝবো, দেখা যাক, বাবা যেভাবে পদ্ধতি আমাকে শিখিয়েছেন সেই পদ্ধতি অ্যাপ্লাই তো করছে এক এক করে, আর দেখা যাক তুমি কি ফিল করছো এতক্ষণ যে কিছু হলো। বলছে আমার অনেকটা মনে সাহস এসে গেছে এখন, তুমি যা যা কিছু করলে কিছু ক্ষেত্রে আমার একটা সাহস এসেছে। তো আমি রাত্রিবেলা আবার বাবাকে ফোন করলাম যে বাবা এই ব্যাপার, এই করব কালকে, তাহলে আমরা তুমি যেটা বলেছো আমি নেক্সট স্টেপ এগোই। বললো হ্যাঁ কর নেক্সট স্টেপ, আর খুব সাবধানে, উল্টো পাল্টা জায়গায় করবি না। আমি বলছি আরে আমি যে বন্ধুটা ছিল আর কি,
বললো আরে ওকে ওকে বোঝাও তুমি, ও আমার কথা শুনছে না, খালি খাবো খাবো করছে, যেখানে সেখানে মানে করছে, ও বুঝতে চাইছে না ব্যাপারটা। ও তখন বাবাকে 2-4টে খিস্তি গালাগাল, বাবা তো দেয় সবাইকে, মানে ওই ভাষা দিয়েই কথা বলে, ওকে দিয়ে বললো তুই ওরকম করছিস, আর কি মারছিস, শোনি আর কি নয়, কোনো ভয় নেই, কিছু উল্টো পাল্টা করবি না তাহলে কিচ্ছু ভয় না, আর ওর কথা শুনে চল, পাকামো করবি না তাহলে ঠিকঠাক থাকবে। ঠিক আছে। এবার পরের দিন আমি আমার যা যা ক্রিয়া করলাম, ক্রিয়া করার পর আমি বুঝতে পারছি, বা আমার কাছে একটা মানে আমি বলছি না, আমি অনেক কিছু তুমি বলছি না, আমি আটকে যাচ্ছি, তুমি বুঝতে পারছো যে আমি থেমে যাচ্ছি, আটকে যাচ্ছি কিছু জায়গায়, কিছু ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, বলা যায় না সেই সমস্ত কথা। তো আমি তখন মানে জানতে পারলাম বা অনুভূতি লাভ করলাম যে এখানে কোনো বিদেহী, কোনো অতৃপ্ত একাধিক মানে প্রেত তারা ওই জায়গায় একাধিক ওই জায়গায় কিছু একটা আবদ্ধ হয়ে আছে, এবং তারা অসন্তুষ্ট, খুব কোনো বিষয় নেই এবং অতৃপ্ত। তো এই জায়গাটাতে আমি যখন বুঝতে পারি, তখন বাবাকে আমি ফোন করলাম যে বাবা এই আমি ভাইব পাচ্ছি বা এই পাচ্ছি, কী করব? বলো কিছু না, চুপচাপ করে থাক, আমি দেখছি কী করা যায়। তখন বয়স ঘন্টা 2 পর, তখন সেই দিন পর মানে এটা পরের দিন আর কি, দুপুর হয়েছে, লাঞ্চের সময় হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তখন ওই খাবার নিয়ে চলে এসছে, মানে ওই যে ল্যান্ড ওনার, সে খাবার দিয়ে গেছে, খেতে বসবো। হঠাৎ করে বাবার ফোন বাজছে, ফোন ধরেছি, বললো তোদের খাবার দিয়েছে? আমি বললাম হ্যাঁ খাবার দিয়েছে। বললো খাবি না এখন, একটু ওয়েট করে যা, খাবি না এখন। ঠিক আছে খাবো না। কিছুক্ষণ পর বাবা আবার ফোন করলো, বলে মানে খেয়ে নেই। আমি কী বলছো? খেয়ে নিলাম, যা খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, মাথাটা ধরে আছে পুরো, ঘুম পাচ্ছে, আমি একটু শুই, একটু ঘুমোবো। 0.5 ঘন্টা 40 মিনিট হয়েছে, আমার চোখটা লেগেছে, এরকম হয়েছে। হঠাৎ করে নিচে থেকে ওই ল্যান্ড ওনার ছুটতে ওপরে ওই দুম করে আওয়াজ হতো, ছুটছে তো, কাঠে এসেছিনি তো ফ্লোরের, উঠে এসে ডাকছে আমাদের দরজা। সন্দীপন আমাদের রুমেই ছিল, রেস্ট করছে, শুয়ে আছে, ডাকছে। দরজা খুলে সন্দীপন বেরিয়ে বলছে কী হয়েছে? বলছে আমার স্ত্রী দেখো না কেমন করছে, একটা মানে হিন্দিতে ওদের ভাষায়, ওকে ওর ল্যাঙ্গুয়েজে বলছে। তখন আমাকে বলে দেবজ্যোতি ওঠো। আমি কী হয়েছে? বলছে আমার যিনি ওই ল্যান্ড ওনার আছে, ওনার স্ত্রী একটু কেমন করছে, দেখবে চলো। কী করছে? বলছে যে দেখবে চলো না, কি আমি জানি না কী বলছে, জানি না, বুঝতে পারছি না কী করছে। আমি নেমে গেলাম, সবাই নেমে গিয়ে দেখছি ও নিচে এখানে বসে আছে এরকম করে, দেখো আমি তখন দেখাচ্ছি, তুমি রীতিমতো ভয় পেয়ে যাবে। ঠিক এরকম করে চেয়ারের মধ্যে এরকম করে বসে আছে, ও স্ত্রী, বেশ মোটাসোটা চেয়ার, হল দিচ্ছে, আর ওদের ওই লোকাল মুখগুলো একটু গোল টাইপের হয়তো, এরকম করে মাথা নিচু করে বসে আছে, এরকম করছে, ঠিক এরকম, আর কোনো কিছু নেই, মাথা নিচু করে। এবার আমি যে গিয়ে সামনে দাঁড়িয়েছি, মানে আমরা সবাই দাঁড়িয়েছি সামনে, ঠিক এরকম করে তাকিয়েছে। আর বয়স হয়ে গেছে তো, মানে স্কিনগুলো একটু কুচকে গেছে, বিভৎস রকম ভয়ের লাগছে, এরকম ঠিক এরম দিকে আমার দিকে তাকিয়েছে এরকম করে। আর কি বলছে ওদের ভাষাতে, কি বলছে বুঝতে পারছি না, মানে আমাকে রীতিমতো আমাদেরকে মিন করে যতজন দাঁড়িয়েছি আমরা 3জনকে যেন থ্রেট করার মতো কিছু একটা বলছে। কি ওদের ভাষা তো আমি জানি না কি বলছে। আমি সন্দীপনদা কি বলছে গো? বলছে, আমি কি বলছে বলো। ও প্রথমে সন্দীপনদা বলতে চাইনি, বলছে বলো, আমাকে বলো তাদের কি বলছে। ও বলছে যে তোমাদেরকে ছাড়বো না, আজকেই শেষ করে দেবো এরকম টাইপের একটা কিছু বলছে, এরকম বলছে। তখন ওকে জিজ্ঞেস করো, সন্দীপন ওর হাজব্যান্ডকে জিজ্ঞেস করে এক্স্যাক্ট কী বলছে বলো তো আমাকে। ও তখন হিন্দিতে বলে যে আমি তো হিন্দিটা বুঝতে পেরে যাই ও যেটা বলছে, এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটাই ছিল যে শেষ করে দেবো, এখান থেকে চলে যা। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এলাম। আমার তখন রীতিমতো ওই পরিস্থিতি থেকে আমি কী করবো ঘাবড়ে গেছি। আমি এতদিন ওই রকম কেস সামলাইনি। আমি ওরকম কেস প্রথম সামলেছিলাম হচ্ছে আমার ওই স্যারের বাড়ির, যে তোমাকে বলেছিলাম যে ঘটনাটা, যে ওদের বাড়ির যে এটা হয়েছিল কেসটা, আমি ওরকম কেস প্রথম সামলেছিলাম ওখানে। তখন আমি কিন্তু ওরকম কেস সামলাইনি। আমি তখন বাবাকে ফোন করলাম, আর ফোনেও পাচ্ছি না, সে 4-5বার ফোন করার পর ভালো করে শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে। তা ফোন করে যখন এই ব্যাপার কী করবো বাবাকে বললাম, বাবা বললো ওখানে যে গঙ্গাজল নিয়ে গেছিলি, গঙ্গাজলটা আছে? হ্যাঁ। শেষ হয়ে যায়নি তো? আমি না। বললো যে আমি কমণ্ডল সঙ্গে নিয়ে গেছিলাম, কমণ্ডলের জলটা ঢেলে বাবা যা যা কিছু বললো সব কিছু করে ওকে জলটা মারার পর ভদ্রমেডিকেল আস্তে আস্তে নর্মাল হওয়ার পর আমি সামনে, আমাকে বাবা বললেন যে তুই বসে পড়বি, আবার শিখিয়ে দিয়েছিলেন সেইগুলো। আমি বসলাম। আমি যেগুলো বলছি, যেগুলো করছি, বাবা আমাকে বলে দিলেন এইগুলো করতে হবে। তো আমি ওর সামনে বসলাম, সামনে বসে আমি ওকে বলতে পারলাম, মানে বলছি, আমি বাংলায় বলছি, আমি তোকে কী ভাষায় বলবো, আমি বাংলায় বলছি যে কে তুমি, কি চাই তোমার। তখন দেখছি ওই ভদ্রমহিলা একটা ছেলের ভয়েসে কথা বলছে আমার সঙ্গে বাংলায়, এবং সে ভয়েসটা খুব ধরা, আমাদের এরকম করছে, এইভাবে একটা কথা বলছে।
আর এই প্রসঙ্গে একটা মাঝখানে থামিয়ে একটা কথা বলি, অনেকে আমার কাছে অনেক ফোন আসে বা অনেক কিছু আসে যে আমাকে আমার একে স্ত্রীকে বা আমার বোনকে আমার দাদাকে এরকম প্রজেস্ট করেছে, এরকম ভূতে ধরেছে, এরকম হয়েছে। আমি যে ভূতে ধরেছে সে অন্য লোকের কথা বলছে, আমি যে কী গলায় কথা বলছে, সে কি তার নিজের ভয়েসেই কথা বলছে নাকি অন্য কোনো ভয়েসে কথা বলছে? যখনই শুনি যে সে তার নিজের গলাতেই কথা বলছে, আমি তাকে গিয়ে ডাক্তার দেখান, এটা ভৌতিক ব্যাপার নয়। যখন অরিজিনাল পজেস্ট হয় কেউ বা অরিজিনাল তার উপর প্রেতাত্মা ভর করে, তখন কিন্তু তার ভয়েস চেঞ্জ হয়ে যায়। রাইট। ঠিক আছে, এ পুরো একদম ছেলে, যে ভদ্রমহিলা যে বাংলায় কথা, বাংলা জানেই না, বোঝেই না, সে বাংলায় কথা বলবে, এইটা শুনে না আমি তখন রীতিমতো ঘাবড়ে গেছি। তখন ওই জায়গা সবাই শুনছে, মানে ওই যে ল্যান্ড ওনার উনি রয়েছেন, ওনার মানে আমাদের যে সন্দীপন্দা রয়েছে এবং তার সঙ্গে আমার যে বন্ধুটা কাম দাদা সেও রয়েছে, আমরা সবাই শুনছে। তখনও পুরো গড়গড় করে বলতে থাকলো যে কি হয়েছে। অ্যাকচুয়ালি ছেলেটি হচ্ছে বাঙালি, ওকে, ছেলেটি বাঙালি এবং ওখানের ওই লোকাল একটি মেয়ের সঙ্গে তার একটা সম্পর্ক করে, ওটাই বেড়াতে যাওয়ার সূত্রেই। আচ্ছা। ঠিক আছে, এবং মেয়েটি ছিল ওই বাড়ির, মানে ওই জায়গার, ওই ল্যান্ডের ওই জায়গাকার ওই বাড়িরই মেয়ে। ঠিক আছে, আর এরা ওখানে বেড়াতে যেত, আর ওই ছেলেটির সঙ্গে একটু প্রেমের সম্পর্ক তৈরি হয় একবারই, প্রথমবারই। তারপর থেকে ছেলেটি বারবার যেত। এটা যখন ওখানকার লোক জানতে পারলো, তখন জানতে পারে প্রচুর ঝামেলা করতে, ছেলেটাকে যেতে দিত না। আচ্ছা। ঠিক আছে, তাড়িয়ে দিত। এবার এরা কী করে যে পালিয়ে আসবো, বিয়ে করবো, ওকে, মানে পালিয়ে আসবে, এরকম একটা পরিকল্পনা করে। তখন মেয়েটাকে যেদিনকে নিয়ে চলে আসছিল রাস্তায়, তখন সেই সময় ওদেরকে গাড়ির মানে অ্যাক্সিডেন্ট করিয়ে ওদেরকে খাদ থেকে ফেলে দেওয়া হয়, দুজনকেই। ওকে। ঠিক আছে, বাইকে করে যখন মেয়েটাকে নিয়ে চাপিয়ে আসছিল, তখন ওই মানে তাড়া করছিল, অ্যাকচুয়ালি ধরবে বলে তাড়া করছিল, তখন এরা তাড়াহুড়োর মধ্যে ধাক্কা খাড়ে, এরা ব্যালেন্স সামলাতে না পেরে ওরা নিচে পড়ে যায়। পড়ে গিয়ে এরা দুজনেই ওখানে স্পট হয়, মারা যায়। স্পট হয় বলতে নিচে পড়ে গিয়ে ধাক্কা খেয়ে ছেলেটির মাথায় চোট লেগে সঙ্গে সঙ্গে মারা যায়, মেয়েটি নিচে পড়ে, নিচে পড়ার পর কিছুক্ষণ বেঁচে ছিল, আবার মারা যায়। তারপরে এটা অতৃপ্ত। আর ওদেরকে দুজনকেই ওখানেতে, মানে দুজনকে বলি, ছেলেটাকে বাড়ি পুলিশ কেস টেস চলেছিল অনেক দিন, এইসব ঝামেলা টামেলা চলে, অনেক কিছু হয়। আর ছেলেটার বাড়ি থেকে অত কেউ ছিল না যে এই বিষয়টা চালাবে, ছেলেটার বোধহয় মানে শুধু কাকা জ্যাঠা এরকম ছিল, বাবা মাকেও ছিল না, তাই ওরা কেস টেস পরিচালনা করেনি। মেয়েটাকে ওখানে ওরা কবর দিয়ে দেয় ওদের ওই ধর্মীয় রিচুয়ালস অনুযায়ী, আর ছেলেটার বডি ফেরত দিয়ে দেয়। ঠিক আছে, এবার কিন্তু ওরা ওখানে গিয়ে ওরা মুক্তি পায়নি। আমি তখন ভাবছি কি করব। এবার তারপরে যে ক্রিয়া ছিল, এই পুরো বিষয়টা কি ছেলেটা নিজের মুখে ছেলেটা বলছে। তারপরে একবার সময় মেয়েটা কি অন্য ভাষায় কথা বলছে, মানে ওই ভদ্রমহিলা যিনি ওই ল্যান্ড ওনারের স্ত্রী, উনি আবার ওই মেয়ে, তখন আমি বুঝতে পারছিলাম যে এই মেয়ে কথা বলছে, আর মেয়ের ভাষা তো আমি বুঝতে পারছি না। তখন আমি আবার ওই সন্দীপনদাকে বলছি, কী বলছে বলো। সন্দীপনদাও তো অত তো বুঝতে পারছে, সন্দীপনদার লোকাল ল্যাঙ্গুয়েজ জাস্ট কমিউনিকেশন করার জন্য, আর ও তো লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে, বুঝতে পারছেন। ও তখন ল্যান্ড ওনারকে জিজ্ঞেস করছে কী বলছে, এরকম করে ভায়া হচ্ছিল ব্যাপারগুলো। তখন আমি যা বুঝতে পারলাম যে এরা কিন্তু অতৃপ্ত হয়ে রয়েছে এই জায়গায়। ঠিক আছে, এরা চাইছে কাউকে শাস্তি দিতে, বা কাউকে শাস্তি দিতে এরা ইচ্ছুক, বা ওদেরকে মুক্তি চাইছে কোনো রকমভাবে, খুব কষ্টের মধ্যে রয়েছে। বলতে বলতেই ভদ্রমহিলা দেখি হাও করে কাঁদছে, চোখ দিয়ে জল পড়ছে। তো আমি তারপরে ওর মাথায় ওই যে মন্ত্র জপ করার, ওই মন্ত্র জপ করে দিলাম, মহিলা সেন্সলেস হয়ে গেল, তাকে শুয়ে দিলাম। আমি যে আর কিছু হবে না, এবার কি করতে হবে। বাবাকে বললাম এই কাণ্ড কি করা যেতে পারে। বাবাকে বললেন, আমি ওই লোকাল যে মানে যে ল্যান্ড ওনার, ওর সঙ্গে বুঝলাম, ও হিন্দিটা বোঝে, ওকে হিন্দিতে বললাম যে আপনাদের এই গ্রামে কেউ আছেন এমন কেউ যিনি এরকম কেউ তন্ত্র সাধনা করে বা এরকম কিছু কাজকর্ম করে আপনাদের? বললো একজন আছে, সে কিন্তু হিন্দু। ঠিক আছে, একজন আছে হিন্দু, সে এই সমস্ত কিছু এখানকার ক্রিয়াদি এসব করে, ওই নানা রকমের সব জিনিসপত্র দেওয়াটা এসব করে। আমি বলছি ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করাতে পারবেন আমাকে, মানে দেখাতে পারবেন? বলো হ্যাঁ চলুন। আমি তার সঙ্গে গেলাম, বাট তার বাড়িতে গিয়ে দেখি আমি তো অবাক, কি না নেই। ঠিক আছে, শ্রীকৃষ্ণের ছবি থেকে শুরু করে মক্কা মদিনার থেকে ছবি শুরু করে সবার ছবি আছে তার এর মধ্যে, মানে সর্বধর্ম সমন্বয় করে ফেলেছে আর কি একদম। আর সব কিছু রয়েছে, হারটার সমস্ত কিছু রয়েছে, হার মিন্স মাথার কুড়ি থেকে শুরু করে সমস্ত রকম কিছু আছে। ভদ্রলোকের মানে ভদ্রলোক বলা ভুল, বয়স্ক মানুষ, ওনার বয়স হবে কম করে 60 কাছাকাছি। আর ওখানকার ওই পাহাড়ি লোকেদের বয়স তো বোঝা যায় না খুব একটা, কিন্তু 60 বয়স হয়েছে মানে আমাদের এখানকার 90 বছরের লোক, চামড়া টামড়া সব কুচিয়ে গেছে। আমি বললাম হিন্দি বোঝেন উনি? ও তখন বললো, ভদ্রলোক বলছে আমি বাংলা ফাংলা সব বুঝি, মানে আমি বাংলা ভাষাও জানি। আমি বললাম আমি প্রণাম নমস্কার নেবেন আমার, এই ঘটনা ঘটেছে, এই হয়েছে। আমি তোকে সব বিস্তারিত খুলে বললাম যে এই ঘটনা ঘটেছে। এখন বাবা আমাকে বলেছেন, আমি বাবার পরিচয় দিলাম,
তখন উনি আবার এরকম করে প্রণাম করলেন, মানে নামটা শুনে, মানে ওনার কথা শুনে আর কি, সম্মান হিসাবে জানি। আমি ওনাকে এসে সম্মান দিয়েছি, সেই প্রথমে গিয়ে আমি প্রণাম বলে প্রণাম করেছি, কারণ একটা সাধক তো সে, যাই করুক, খারাপ করুক ভালো করুক আমি তো জানি না। তো উনি আমাকে বললেন, আমি বললাম যে আপনার সাহায্য চাই এই জায়গাটার জন্য, আপনি কি জানেন এই ঘটনাটা? বলছে আমি অনেক দিন ধরে জানি, আমার কাছে এরা আসে। কারা আসে? বললো ওই মেয়েটার নাম বললো, মেয়েটার নাম আর ছেলেটার নাম কিছু বললো, ও আর ও বললো আমার কাছে তো আসে ওরা। আমি বললাম আপনি পারেন না এদেরকে মুক্তি করে দিতে বা মুক্তি দিতে? বললো আমি পারি, কিন্তু আমি যদি মুক্তি দিই তাহলে আমার বিপদ হতে পারে, আমার প্রাণহানিও হতে পারে। ঠিক আছে, আমি বললাম সে কী কথা, এরকম কীভাবে, কেন বলছেন, কীভাবে হতে পারে? কি বলছে, এদেরকে মুক্তি দেওয়ার যে একটা বিদ্যা আমি শিখেছি, সেইটা আমার গুরু, মানে ওদের যে গুরু আমাকে বলেছেন যে তুমি যখন এই বিদ্যা প্রয়োগ করবে, কতবার বললো, এখন আমি প্রথমে গেঁজাখড়ি বলছে নাকি, বললো যে কত 5 বার না 6 বার না 9 বার এরকম সম্ভবত, বললো তুমি এটা এই লিমিট পর্যন্তই ব্যবহার করতে পারবে, কারণ প্রেতকে মুক্তি দিতে। বললো আমি অলরেডি আমার সমস্ত কোটা শেষ করে ফেলেছি, এরপর যদি আমি সেটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমার জীবনে প্রাণ বিসর্জন দিতে হতে পারে বা আমার প্রাণ যেতে পারে। তখন আমি বললাম ঠিক আছে, বলে আমি বাইরে বেরিয়েছি আর বাবার সাথে কথা বললাম, যে বলে এই ভদ্রলোক এই বলছে, একজনকে পেয়েছি, লোকটা গেঁজাখড়ি বলছে কি? বাবা বললেন না, এরকম সত্যি সত্যি এরকম নিয়ম আছে ওই ব্যাপারে, ও যিনি বলছেন এরকম অথেন্টিক ব্যাপারই আছে, হতে পারে। তাহলে কী করা যায়? বাবাকে বলেন, বাবা বলেন তুমি ওকে অভয় দাও, আমাকে বলে তুই ওকে বল যে এরকম আমি বলেছি যে ওনার কিচ্ছু হবে না, তার জন্য ওনাকে যাতে ফিট রাখতে পারি বা ওনাকে যাতে কিছু ক্ষতি না হয় তার জন্য প্রোটেকশান আমরা করব, আপনি এদেরকে মুক্তি দিন এখান থেকে। কারণ আমি তুইও মুক্তি দিতে পারবি না, কারণ হচ্ছে ওই একটা অত সোজা না, আমার বয়স কত ভাই, আমি অনেক দেখবে আমার বয়সী বা এতে সব তান্ত্রিক সাজে নেমে পড়েছে, লোকে ঠিক করে দিচ্ছে, শাস্ত্রী হয়ে গেছে, তন্ত্র শাস্ত্রী ছোটো মেয়ে কথা নয়। হ্যাঁ, বাবা এখন, আমি তো বারবার বলি, বাবা এখন নিজেকে তান্ত্রিক বলে পরিচয় কাউকে বলে না, কোনোদিন কাউকে এক্সপোজ করে না যে আমি তান্ত্রিক বা আমি কিছু করি। তাই আমি কোন সাহসে বলবো যে আমি কোন তান্ত্রিক বা আমি প্রেত মুক্তি দিতে যাবো? আমার বয়স কত, আমি প্রেত মুক্তি দিতে যাব? বাবা বললেন যে তুমি ওকে বল। আমি ঠিক এইভাবেই ওকে রিকোয়েস্ট করলাম যে দেখুন এরকম ব্যাপার, এরা তো ব্যবসা করে খাবে, এদেরকে তো মুক্তি দিতে হবে, আর এরা কনফেস করছে আমার সামনে, তো বলেছে এর মাধ্যম দিয়ে যে এরকম ওরা চাইছে, নিজেরাও চাইছে মুক্তি পেতে, তো আপনি হেল্প করুন, আপনার যাতে কিছু না হয় এই কথা বাবা দিয়েছেন, যে আপনার কিছু হবে না। বলে কি দিয়েছেন? বাবা আমাকে যেটা দিতে বলেছিল ওই জিনিসটা আমি ওনাকে পুরো দিয়ে দিলাম, একটি মালা আমি দিলাম, এই মালাটা আপনি নিয়ে নিন। উনি সেটাকে নিয়ে কি খুশি, মানে আমি একটা সত্যি করে বলি, আমি সত্যি করে সাধক খুব কম দেখেছি, মানে অন্য বাইরের ক্ষেত্রে জায়গায় এই মানুষটিকে আমি দেখেছিলাম যে এই মানুষটি কিন্তু সত্যি সত্যি সাধক। ওই মালাটা যেন উনি বহু বছর চেনেন বা ওটা সম্পর্কে উনি ওয়াকিবহাল, বলে উনি সঙ্গে সঙ্গে নিয়ে ওটাকে উনি ওনার মতো করে উনি কি প্রে করলেন, করে উনি ধারণ করলেন। বলে ঠিক আছে তোমরা চলে যাও, আমি এদেরকে যা করার করে দেবো। আমি বললাম না আমি থাকবো, আমার একটু কিউরিওসিটি হয়েছে, না থাকবো। আমাকে তখন বললেন তুমি তোমার বাবাকে অনুমতি নিয়েছো, তুমি এখানে থাকবে? আমি বললাম উনি তো থাকতে বলেছেন, আমাকে সব কিছুতেই থাকতে বলেছেন, আমাকে তো বারণ করেনি, তাহলে তো বারণ করতেন, আমি থাকবো। বলে ঠিক আছে থাকো। বলে উনি বললেন আমাকে রাত্রি 8টার সময় আমার কাছে আসবে, আজকে 8টার সময় আসবে। বলে আমরা সবাই মিলে, আমার এই বন্ধু দাদা, সে তো যেতে চাইছে না, বলছে কি কোথায় ফাঁসালি ভাই আমাকে, এই সব জায়গায় প্রেত মুক্তি দেবে, আমি মরে যাবো বাড়িতে, আমি সবে নেই, সে থতমতো খাচ্ছে, ভাই আমার শরীর খারাপ করছে, আমি যাবো না। আমি তুই একা থাক এখানে। বলছে একা এখানে থাকবো কী করে? আমি তাহলে চল আমাদের সঙ্গে। ও বাধ্য হয়ে রীতিমতো আমাদের সঙ্গে গেল। সন্দীপনও গেছে, সন্দীপন মুখ একটুখানি হয়ে গেছে ওর একটা স্বাভাবিকভাবে। তখন ভদ্রলোকের কাছে যাওয়া হলো 8টার সময়। উনি ওনার ক্রিয়াদি উনি সম্পন্ন শুরু করলেন, সমস্ত কিছু করার পর ওনাকে নিয়ে গেলেন ওই সেই যে ছবি তুলেছে মনে আছে কবরস্থানে, ওইখানে কিন্তু ওই মেয়েটির বডি ওখানে সমাধি দেওয়া ছিল, ও আমাদেরকে নিয়ে গেলেন। সে হাতরে হুঁতরে আমার সব কাঠ পা সব ছিঁড়ে ছাড়া 100 হয়ে গেছে গাছের ডালে ফালে। সেই জায়গায় গেলাম, সেখানে গিয়ে সেখানে দাঁড়ালাম, উনি ওই কী সব ঘুরে ঘুরে ওনাদের এই অনুযায়ী সব কিছু করলেন, করে উনি ওদেরকে মুক্তি দিলেন। এবার মুক্তি যে দিলেন, আমি কিছু এই কী হয় আমাদের যে সমস্ত কিছু রাল ভেঙে পড়ে বা কিছু হয়, ওখানে এমন কিছু হয়নি। ওখানে কিছুক্ষণের জন্য একটা দমকা হাওয়া এলো, যেটা নর্মাল, আমি ওটাকে মনে করিনি যে ওটা কোনো কিছু, আমার যেন বিশ্বাস হচ্ছিল না যে আর কিছু হবে বা ওটা মুক্তি পেলো বলে। আমি মনে মনে তাকে মানে আমি আমার মতো করে জানাচ্ছিলাম তোমরা মুক্তি পাও বা তোমাদের মুক্তি হোক, তোমরা ভালো থাকো, তোমরা মানে তোমাদের এই অপূর্ণ প্রেম যেন পরজন্মে তোমরা পূর্ণ হোক, আমি এটা মনে মনে প্রে করছিলাম। এটা বাবা শিখিয়ে দেয়নি, এটা আমি নিজের মন থেকেই করছিলাম, যেন তোমাদের মুক্তি হোক বা তোমরা শান্তিতে থাকো পরের জন্য, বেটারমেন্টের জন্য একদম। পরে এতে যেন তোমরা সত্যি সত্যি আবারও তোমাদের ভালোবাসা পূর্ণ হতো, একটা অপূর্ণ ভালোবাসা না, ভালোবাসা না পাওয়ার একটা অপূর্ণতা।
আমি মনে মনে প্রে করলাম, করার পর উনি ওখান থেকে চলে গেলেন। এবার আমি যা আমাকে যে চার্জ দিয়ে আমাকে ওখানে নিয়ে গেছে, যে টাকা পয়সা দিয়েছে সন্দীপন, বা আমি যে চার্জ নিয়ে সেখানে গেছি বা যে ফিজ নিয়ে সেখানে গেছি, আমি ওই ভদ্রলোকের সঙ্গে আলাদা করে একটু শুনবেন, আমি ওনাকে কিছু দক্ষিণা দেবো বলে করি। তো উনি বলে না এটা দিতে হবে না কিছু, আমি কি আর করলাম, এমনকি তুমি যে আমাকে যে যেটা দিয়ে গেলে এটা আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান, কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান। এটা তুমি জানো না আমাকে কি দিয়েছো, তোমার বাবা আমাকে কি উপহার দিয়েছেন তুমি জানো না। আমি যদি আমার কোনো দিন এই জন্মে তো আর মনে হয় আমি যেতে পারবো কোনো জায়গায়, যদি কোনো দিন আমি যেতে পারি ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়, উনি যদি কোনো দিন এখানে আসেন বা কোনো দিন হয়, এই জন্মে যদি আমাদের সাক্ষাৎ হয়, আমি নিজেকে ধন্য বলে মনে করব। এরকম স্পষ্ট বাংলায় উনি আমার সঙ্গে কথা বলছেন। উনি আমাকে বললেন ঠিক আছে, তাও কিন্তু আমার থেকে আমি বলছি না, আমি বেশ কিছুটা টাকা আমি ওনাকে দিলাম, দিয়ে বললাম এটা রাখবেন, আপনার শরীর যাতে সুস্থ থাকে বা আপনি ট্রিটমেন্টের জন্য বা আপনি জন্য, এটা আমি আপনাকে দিলাম, এটা আমি আপনার সন্তান সম আমি এটা দিয়ে গেলাম। বলে উনি খুব খুশি হলেন, আমাকে জড়িয়ে টড়িয়ে ধরলেন, আমাকে মাথায় হাত দিয়ে বললেন খুব বড় হবে, আশীর্বাদ করলেন। আমি ওনাকে হাত জোর করে প্রণাম করলাম। আমি সচরাচর পায়ে হাত দিয়ে খুব কম মানুষকে, বাবা মা ছাড়া কাউকে খুব একটা পায়ে হাত দিয়ে প্রণাম করি না। তো আমি ওনাকে হাত জোর করে প্রণাম করলাম, আমি বললাম সুস্থ থাকবেন বলে ওখান থেকে চলে এলাম। এবার আসছি, কিন্তু তখনও আমার মনে খচখচ করছে যে আদেও কি মুক্তি হলো ওখানে, এরকম হতে শুরু করলো। তারপর আমি ফিরে এলাম, সন্দীপনরাও কিন্তু ভয় ওখানে যাচ্ছিল না। তারপর ওরা আস্তে 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 গ্রুপ তুলতে শুরু করলো, বড় গ্রুপ, একজন দুজনকে পাঠাচ্ছিল না। তারপরে আস্তে আস্তে ওই জায়গায় আর কোনো কিছু ঘটনা ঘটলো না। ওরা ওই জায়গায় বাবাকে জিজ্ঞেস করছিল যে কিছু পুজো পাঠ করার কিছু ব্যাপার আছে, বলেন উনি আছেন ওখানে, ওনার সঙ্গে উনি যদি কিছু এসে করে দেন ওনার সঙ্গে যোগাযোগ করে না, ওখানের জন্য আমরা ওই ব্যক্তি সাচ্ছা, আমার চোখে দেখা সাচ্ছা মানুষ একটা, উনি আমি বললাম যে উনাকে দিয়ে তুমি কিছু পুজো পাঠ তো ওদের ভাষায় বা ওদের পদ্ধতিতে যা কিছু করাও, তো উনিকে দিয়ে ওখানে কিছু করেছিলেন। তারপরে আর কোনো রকম সমস্যা ওই জায়গায় আর হয়নি। এই হচ্ছে প্রেত মুক্তি দেওয়ার একটা ঘটনা। উনি সত্যি করে একজন প্রেত সাধক ছিলেন। একটা অসাধারণ ঘটনা শুনলাম। তুমি একদম এপিসোডের শুরুতে বলেছিলে না, ঘটনাটা যখন শুরু করছিলে, যে আমি চিত্রনাট্যর মতো করে গল্পাকারে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। সত্যি অপূর্ব লাগছিল শুনতে। তুমি হয়তো আজকে নোটিস করেছো যে পুরো ঘটনাটা চলাকালীন আমি একটা কথাও বলিনি, হয়তো এক আধবার বাদ দিয়ে। কারণ যখন তুমি ঘটনাটা বলছিলে তখন কোথাও না কোথাও ঘটনাটা পুরো একের পর এক আমার চোখের সামনে ফুটে উঠছিল। এছাড়াও যেই কথাটা তুমি বললে যে ওখানে যিনি সাধক ছিলেন, এবং লাস্টে যে ঘটনাটা ঘটলো পুরো এই এন্টায়ার ঘটনাটার মধ্যে, ঠিক আছে, খুব খারাপ লাগলো একটা জিনিস, যে দুটো মানুষ তো দুজনকে ভালোই বেসেছিল, তাই না? সেক্ষেত্রে কি পরিণতি এরকমটা হওয়া প্রকৃতির ইচ্ছায় হয় না কিসের ইচ্ছায় হয় আমি বুঝতে পারি না। ওটা বলা যদি হতো, পরিণতি যদি পেত কি হতো জানি না, কিন্তু পরিণতি না পেয়ে যে দুটো প্রাণ চলে গেল, এক্স্যাক্টলি আমি ওটাই বলছি, দুটো প্রাণ চলে গেল। তুমি কত কি ঘটনা ঘটলো, যদি ওই পরিণতি পেত তাহলে কি হতো, একটা সুন্দর পরিস্থিতি তৈরি হতো, একটা সুন্দর সংসার হতো, সব ঠিকঠাক হতো। পরিণতি না পেয়ে কি হলো, দুজনকে পেলো না, দুটো প্রাণ চলে গেল, দুটো পরিবার থেকে দুটো মানুষ চলে গেল। এবং তাদের জন্য তারা যখন অতৃপ্ত হয়ে এই জায়গার সমস্যা যখন তৈরি হলো, তারা গেলে কতগুলো মানুষ বেড়াতে গিয়ে সমস্যার মুখে পড়লো, এরা ব্যবসার ক্ষতির মুখে পড়লো, কত রকম সমস্যার মধ্যে মানুষকে পড়তে হতে। একটা সমস্যা কোথায় তৈরি হয় বলো তো, একটা সমস্যা কারণ থাকে এইটুকু, ঠিক আছে, সেটা আস্তে 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 গিয়ে বিরাট বড় আকার ধারণ করে। তার কারণটা খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে তো একটা ছোট্ট কারণ। তখন যদি ওই বিয়েটা বা ওই সম্পর্কটা যদি মেনে নিত তাহলে এত কিছুই ঘটতো না। এক্স্যাক্টলি। তুমি কালিম্পংয়ের ঘটনা তো বললে, কালিম্পং ডিস্ট্রিক্টের একটা স্পেসিফিক জায়গার ঘটনা আজকে। হ্যাঁ, আমি নামটা বললাম না কারণ হচ্ছে এত কিছু নেই ওখানে, কারণ মানুষ, আমি নিজেও ওখানে গেছি বা যাই, একদম আতঙ্কিত হওয়ার থেকে আমিও নিজেও যাই এখন, বা আমি সবাইকে রেকমেন্ডও করি যাওয়ার জন্য। আর যদি এখানে কিছু থেকেও থাকতো তাহলে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলে দিতাম, একদম নাম পর্যন্ত বলে দিতাম ওই জায়গায়, যে ওই জায়গায় কেউ যাবেন না ওখানে, বা ওই হোমস্টেটা কেউ থাকবেন না। কারণ যেহেতু নেই, আর কিছু নেই, ওসব কোনো অসুবিধে নেই কিছু, তাকে পুরো রিমুভ করা হয়েছে, বা রকম কোনো আর কিছু ঘটনাই নেই ওখানে, তো সেরকম একটা জায়গায় কেন মানুষ যাবে না, বা আমি যাবো না, কোনো বিপদ নেই। কারণ আমরা দায়িত্বশীল জায়গা হয়ে সেরকম এর মতো অনেকে দেখবে যে হোটেলে গিয়ে বলছে এই হোটেলে আছে, দেখে এসেছি, ভূত আছে, অমুক আছে, তমুক আছে, ভয় পেয়ে এসেছি, তার নামটা আর বলছে না কিছুতেই। আমি কিন্তু, তুমি জানো আমি এই জেনুইনিটিটা রাখি, আমি হলে বলে দিতাম তাদের আমার ঘন্টা কী হবে, কী হবে, আমি
প্রবলেম হলে আমি সাবধান করে দিতাম, একদমই কিন্তু নেই যখন সাইদ বলে নামটা বললাম না। একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে মাস 3-4 আগে আমার চ্যানেলে এরকম কালিম্পংয়েরই একটা হোমস্টের পডকাস্ট আসে, ঠিক আছে, যেখানে একটা বাইক রাইডিং টিম গেছিল, ওরা কোনো একটা স্পেসিফিক দিনে রাইড করতে ওরা কালিম্পং পৌঁছায় এবং কিছু একটা স্পেসিফিক ওরকম জায়গাতে গিয়ে ঘটনাটা ঘটে এবং ভীষণ ক্রিপি একটা ঘটনা সে শেয়ার করে গেছিলো, ঠিক আছে। তো আমি কিন্তু ভিডিওতে কোনো জায়গাতে সেই জায়গার নামটা মেনশন করিনি বা সেই স্পেসিফিক হোমস্টের নাম মেনশন করিনি, কিচ্ছু করিনি, ঠিক আছে। শুধুমাত্র থাম্বনেলে জাস্ট একটাই নাম ইউজ করা ছিল যে কালিম্পংয়ে বাইক রাইড করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল, এরকম। তো এপিসোডটা রিলিজ হয়, ভালো রিচ হয়, প্রচুর মানুষ দেখেন। 2 দিন পর আমার ফোনে ভোর 4:45 একটা ফোন আসে, আমি দেখি ইন্টারন্যাশনাল নাম্বার। এবার অনেক সময় ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল টল আসে, তো এবার দেখবে তোমার ট্রাই থেকেও মেসেজেস পাঠায় যে এরকম ইন্টারন্যাশনাল কল ধরবেন না। তো আমি প্রথমে ইগনোর করে গেছি, ঠিক আছে, আমি কলটা কেটেও দিয়েছি। দেন দেখলাম আমার ইনস্টাগ্রামে একটা মেসেজ ঢুকেছে যে আমি এরকম কানাডা থেকে বলছি, আপনার সাথে আমার ভীষণ দরকার আছে, আপনার নাম্বারটা যে কল করেছি আপনি রিসিভ করুন। পরবর্তীকালে যে কলটা এসছে তার 15 মিনিট পর আমি রিসিভ করেছি। আমাকে ওপেনলি ফোনে থ্রেট দেওয়া হচ্ছিল আর খুব ভীষণ পোলাইটলি থ্রেটটা দিচ্ছিলেন, ঠিক আছে, যে আমার বাবা অনেক কষ্ট করে ওই জায়গাটাকে তৈরি করেছেন, টুরিস্ট স্পট বানিয়েছেন, আপনাদের সাহস কী করে হয় সেই জায়গাটার নামে বদনাম রটানোর। প্রথমত কথা, আমি একটাই তখন কথা বলেছিলাম যে ওই জায়গার নাম মেনশন করা হয়নি, আপনার হোমস্টের নাম মেনশন করা হয়নি, পুরো এন্টায়ার ভিডিওতে কোথাও হোমস্টে নাম বলা হয়নি। তাহলে আপনি এই ক্লেমটা করতে পারেন না যে আমরা স্পেসিফিক কোন হোমস্টেকে নিয়ে কথা বলছি। আর যদি তাই হয়ে থাকে যে বদনাম করছি বাট আপনার নামও নেওয়া হয়নি, সেক্ষেত্রে তার মানে আপনি ইনডিরেক্টলি বা প্যাসিভলি এটা অ্যাকসেপ্ট করে নিলেন যেই ঘটনাটা আমাদের চ্যানেলে আনা হয়েছে সেটা সত্যি। উনি বলছেন না আমরা এরকম আইনি পদক্ষেপ নিলাম, আপনারা আইনি পদক্ষেপ নিতেই পারেন, আর এটা আমার রেসপন্সিবিলিটি নয়। যিনি গেস্ট এসেছিলেন ঘটনা শেয়ার করতে, এটা তার রেসপন্সিবিলিটি, কারণ তিনি ঘটনা শেয়ার করেছেন, বাট সে এটা খুব ভালোভাবে মেনেই করেছে, সে আপনাদের হোমস্টের কিন্তু নাম নেননি, ঠিক আছে। তো এটা নিয়ে 1-2 দিন চলে, তারপর যখন দেখেছে যে আমি ভিডিওটা ডিলিট করছি না বা ভিডিওটা ডিলিট আমি করবো না, তারপর দেখলাম আর কোনো কিছু তাদের দিক থেকে হয়নি। তো এরকম গত বছর জুন মাসে আমি ভূত পাহাড়ে গপ্প বলে আমাদের একটা ট্রিপ হয়েছিল, আমি শান্তদীপ, দেবদীপ মিত্র, আমরা সবাই মিলে গেছিলাম এবং আমাদের সবার পরিবারও গেছিল। তো যাই হোক, ওখানে গিয়ে একটা ছোট্ট একটা ঘটনার আমি ফেস করেছিলাম, তোমাদেরকে বলেও ছিলাম, হ্যাঁ জানি। তো ওই রাত্রেবেলায় যেটা হয়েছিল, দেখো হতে পারে যে ওই রকম ঘটনার পেছনেও সেখানকার কোনো ব্যাক স্টোরি থাকতে পারে, একদম রাইট, নাহলে আমি কেন ওরকম দেখবো। আর আমি পুরো সুস্থ অবস্থাতেই ছিলাম, এটুকু আমি জানি। তবে আমার একটা ভুল হয়েছিল যে আমরা যেহেতু ওই রাত্রিবেলায় আড্ডা মারবো, তার জন্য আমরা ওই ফ্রাইড চিকেন আমি নিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে, ঠিক আছে। তো যাই হোক, তো তুমি বললে আর পাহাড়ের এরকম ঘটনা শুনতে শুনতে নিজের একটা ছোট্ট এক্সপিরিয়েন্সও মনে পড়ে গেল। তো এবার আসবো আমি কিছু মেন ডিসকাশনে, যেটা নিয়ে তোমার সাথে আমার বসার এত ইচ্ছা ছিল। সেটা হচ্ছে, আমি যখন তোমার বাবাকে খুব সামনে থেকে দেখলাম, আমি না খুব ভালোভাবে রিয়েলাইজ করলাম যে একজন প্রকৃত সাধক মানুষ হিসাবে কেমন হতে পারে। কারণ পডকাস্টের হোস্টের উল্টো দিকে মানে গেস্টের চেয়ারে বসা সাধক আর একজনকে মায়ের সেবায় নিযুক্ত থাকতে দেখা সাধকের মধ্যে অনেক পরিবর্তন। ওই যে চিড়িয়াখানায় বাঘ আর জঙ্গলের বাঘের মধ্যে তফাৎ আছে, মানে সার্কাসের বাঘ আর জঙ্গলের বাঘের মধ্যে অনেক তফাৎ আছে। আমি কারোর প্রতি কোনো রকম ডিসরেসপেক্ট না রেখেই কথাটা বললাম। দেখো, মানুষটাকে তো খুব সামনে থেকে দেখলাম, তো অনেক পারসেপশন আমার চেঞ্জ হয়ে গেছে। আর তোমাকে এই প্রশ্নটা করার পেছনে কারণ একটাই, কারণ তুমি ছোটোবেলা থেকে এইরকম পরিবেশে বড় হয়েছো আর এরকম পরিবারের মধ্যেই তুমি বড় হয়েছো। আমাকে একটা কথা বলো দেবজ্যোতিদা, যে একজন প্রকৃত সাধক হওয়ার পেছনে কি কি স্যাক্রিফাইস থাকে আর কিভাবে একটা সাধারণ মানুষ একজন প্রকৃত সাধকে পরিণত হয়? দেখো, অনেক রকমভাবে নিজেকে জীবন থেকে, সাধারণ মানুষের জীবন থেকে আলাদা করতে হয়। তো আজকে আমি তোমাকে যেটা বলবো, একজন এই যে ভৌতিক বা ভূত
বা যে এই সমস্ত ব্যাপারগুলো, এইগুলো তো আসে একটা মানুষ সাধনার দিকে করতে করতে পেটের চর্চা করে, পেটের সাধকে পরিণত হয়। এই সাধক হতে গেলে বা তাকে সেই ক্ষমতা অর্জন করতে গেলে বিভিন্ন রকম তাকে পরীক্ষা দিতে হয়, বিভিন্ন রকম নিজেকে জীবনকে নিয়ে কাটাছেড়া করতে হয়, বিভিন্ন পর্যায় অতিক্রান্ত করতে হয়, মানে যত রকম চূড়ান্ত রকমের খারাপ তাকে সহ্য করতে হয়, কঠিন থেকে কঠিন কঠিনতম পরীক্ষার মধ্যে তাকে পড়তে হয়। তারপর সেই গিয়ে মানে লোহা পুড়তে 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 তাকে ওই একটা শেপ দেওয়ানো হয়, পিটিয়ে 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 পিটিয়ে, সেটা ওই গুরু করেন। গুরু তাকে পিটিয়ে 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 তাকে একটা শেপ দেয়, সেই সাধককে সে তৈরি করে। এই হচ্ছে সাধক, মানে একটা সাধক তৈরি হয় এইভাবে। ভীষণ কষ্টকর জীবন। তো তুমি তো এইসব সাধক মানুষদেরকে খুব কাছ থেকে দেখেছো, তোমার কি মনে হয় প্রেত সাধনা বিষয়টা কি? দেখো, প্রেত সাধনা ব্যাপারটা হচ্ছে, প্রেত সাধনার মধ্যে মানে সেই যে সাধক, সেতে একটা জায়গায় গিয়ে সে প্রেতকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং ভূত, অর্থাৎ ভূত মানে কি, যে পঞ্চভূত বলা হয়, ভূত, পঞ্চভূত বা ভূত, এর সঙ্গে কি সম্পর্ক, যদি এর মধ্যে আমি এতে রয়েছি যে ভূত মানে কি শুধু এই সাদা কাপড় পরে দাঁড়িয়ে থাকে, না এই অতৃপ্ত আত্মা এদেরকে বলে। আর ভূত কোথা থেকে আসছে, ভূতের উপাদানগুলো কোথা থেকে আসছে, এই যে পঞ্চভূত কোথা কাকে কাকে বলা হচ্ছে, যে পৃথ্বী, জল, জল, মাটি, বায়ু। বায়ু, এইগুলো নিয়ে পঞ্চভূত বলা হচ্ছে। এবার এই পঞ্চভূতের মধ্যেই কিন্তু সমস্ত কিছুর অধিষ্ঠান, সমস্ত কিছু এর মধ্যে অন্তর্নিহিতভাবে লুকিয়ে রয়েছে। একজন সাধক প্রেত চর্চা করবেন বা প্রেত সাধক প্রেত সাধনা করবেন, এই যে আমি এটা বলতে বলতে তোমাকে বলি, মানে শেষের দিকে গিয়ে বলবো এই কারণটা। অনেকে দেখবে আমাকে কেউ ভূত দেখিয়ে দিতে পারলে 5 লাখ টাকা ঘোষণা করে দেবো, 5 লাখ টাকা দিয়ে দেবো, মানে এরকম আমাকে দিয়েও দেখান। আরে ভাই, সব ল্যাবেন চুজ নাকি? অত সোজা জিনিস? অত সোজা? বলছি, এই প্রসঙ্গটা নিয়ে বলছি একটুখানি পরে। তো প্রেত সাধনা বা প্রেত চর্চা করতে গেলে প্রথম যে ধাপ, মানে প্রথম যে সাধনা শুরু করতে হয়, গুরু সেই প্রেত সাধককে, মানে আজকে কিছু গোপন কথা বলবো, এই প্রেত সাধনা করতে আগে প্রথম যে শিখবে সে সাধক, তাকে গুরু কয়েকটা পদ্ধতিতে তার প্রথম ধ্যানস্থ হওয়ার পদ্ধতি শেখাবে। সেই ধ্যানস্থ পদ্ধতিটা কী হবে? প্রথম এই যে বৃদ্ধাঙ্গুলিগুলো দিয়ে সে তার কানটাকে চেপে ধরবে এইভাবে, ঠিক আছে? অনামিকা, এটা হচ্ছে তোমার তর্জনী দিয়ে সে চোখটাকে বন্ধ করবে, ঠিক আছে? মধ্যমা এবং অনামিকা দিয়ে সে তার নাক দুটোকে বন্ধ করবে, ঠিক আছে? আর এইটা হবে মুখটা বন্ধ করবে, নাকটা বন্ধ করবে, এইভাবে নাক কান মুখ সমস্ত কিছু বন্ধ হবে। একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিতে সে পুরো 6 মাস তাকে সাধনা করতে হবে, ধ্যান করতে হবে। ওই যে পেদ মন্ত্র দেবে, সেই পেদ মন্ত্রে গুরুদেব যিনি শেখাবেন উনি ওই মন্ত্র তাকে জপ করাবে, ঠিক আছে? এই জপ করতে করতে প্রথম আজ্ঞাচক্রে একটি হলুদ আভা আসবে। আজ্ঞাচক্রে যখন হলুদ আভাটা দেখতে পাবে, তখন সে পৃথ্বী রাশি, মানে পৃথ্বী তত্ত্বের মধ্যে এলো, ঠিক আছে? সাদা যখন দেখতে পাবে, তখন সে জলতত্ত্বে এলো, ঠিক আছে? এরকম করতে করতে সে আস্তে 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 এটা কি কনস্ট্যান্ট করতে হবে? 6 মাস, প্রতিদিন 6 মাস করতে হবে। আচ্ছা। প্রতিদিন বসতে হবে তাকে আসনে, তার পদ্ধতি অনুযায়ী তাকে 6 মাস এই পদ্ধতি করতে হবে। এই করতে 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 সে ওই সাধনায় সিদ্ধ হতে শুরু করবে। এইভাবে সে পঞ্চপ্রেতের বা পঞ্চভূতের যারা দেবতা, তাদেরকে তুষ্ট করতে হবে। পঞ্চভূতের দেবতা কে? ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং সদাশিব। এই হচ্ছে পঞ্চভূতের পঞ্চ ঈশ্বর। এদেরকে তুষ্ট করতে হবে এই জপ বা এই সাধনার মধ্যে দিয়ে, ঠিক আছে? তারপর করা কি, তারা কি এই সিদ্ধ হলো। এই সিদ্ধ হয়ে ওরা যখন পৃথ্বী অবস্থায় থাকবে, অর্থাৎ পৃথ্বী অবস্থায় যখন থাকবে, এদের সাধকের গা তখন তোমার উত্তাল হয়ে উঠবে, মানে আগুনের মতো গরম হবে। এই সময় তারা কিন্তু মারণবিদ্যা প্রয়োগ করতে পারে, আচ্ছা, কোনো প্রেতকে কাজে লাগিয়ে। যখন সাধক সেই সাধনা সম্পূর্ণ হয়ে সে যখন সিদ্ধি লাভ করে যাবে, তখন যখন সে পৃথ্বী অবস্থায় থাকবে, পৃথ্বী অবস্থায় সে কাউকে মারণ করে দিতে পারে, ঠিক আছে? জলতত্ত্বে যখন সে থাকবে, তার শরীর শীতল হয়ে থাকবে, সে তখন কাউকে স্তম্ভন করে দিতে পারে, ঠিক আছে? প্রেত সাধকরা এইভাবে ক্রিয়া করে। ওকে। আর এই প্রেত মন্ত্র 2 রকমের হয়, একটা হচ্ছে শুক্ল মন্ত্র, একটা হচ্ছে কৃষ্ণ মন্ত্র। শুক্ল মন্ত্র দিয়ে মানুষের উপকার করা হয়, প্রেত সাধকরা উপকার করতে পারে। কৃষ্ণ মন্ত্র হচ্ছে ভগবান কৃষ্ণের মন্ত্র নয়, ঠিক আছে? এই মন্ত্রটাকে বলে কৃষ্ণ মন্ত্র। এই কৃষ্ণ মন্ত্র দিয়ে মানুষের ক্ষতি করা যায়, যেটাকে ব্ল্যাক ম্যাজিকও বলা হতে পারে। আচ্ছা, ওকে। সেই প্রেত সাধক এটা করতে পারে। মানে তুমি বলতে চাইছো একজন প্রেত সাধক মানুষের খারাপও করতে পারে, ভালোও করতে পারে। একদম। তবে কিছু ক্ষেত্রে দেখা যায়, বিশেষ ক্ষেত্রে তারা বেশিরভাগটা খারাপটার দিকেই যায়।
খারাপটার দিকে বেশি ক্রিয়াকর্মগুলো ক্লায়েন্ট বেশি। একদম ক্লায়েন্ট বেশি বা এই খারাপ ক্রিয়াগুলোই করে। এইবার একটা প্রেত সাধক, প্রেত চর্চা হচ্ছে একটা প্রেতকে কন্ট্রোল করবে, অর্থাৎ ভূতকে কন্ট্রোল করবে বা অতৃপ্ত আত্মাকে কন্ট্রোল করবে। এমনি এমনি তো হবে না, তাকে এই যে সাধনার মধ্যে যেমন শুদ্ধ সাধনা, যেমন পঞ্চমকার সাধনা করতে হয় বিরাচারী করতে গেলে, আমি তোমাকে তারাপীঠের বিষয়ে বলেছিলাম, এইটাও কিন্তু পঞ্চবিশ, তাকে কিন্তু একত্রিত করতে হবে। পঞ্চবিশ কী কী? আমাদের শরীরের পঞ্চ জিনিসকে, অর্থাৎ মল, মূত্র, বীর্য, রক্ত এবং রস, এই 5টা জিনিস, ঠিক আছে, একত্রিত করতে হবে। করে ওই যিনি প্রেত, যিনি যে সাধক সেই চর্চা করছেন, তার যে বিভিন্ন তত্ত্বের দেবতাদেরকে অফার করতে হবে। ওকে। নিজের অঙ্গ কেটে ওই যে কপাল পাত্রের মধ্যে, মানুষের খুরি কপাল পাত্রের মধ্যে নিজের অঙ্গ কেটে রক্ত দিতে হবে, নিজের রক্ত দিতে হবে, নিজের মল দিতে হবে, নিজের মূত্র দিতে হবে, এই সমস্ত যে তাকে অফার করতে হবে, এবং সেই অফার করার পর সেটা পান করতে হবে। মলমূত্র। অত সোজা? তুমি তো এতগুলো প্রশ্নের আনসার করলে, ঠিক আছে, তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে করেছো। আমার একটা কথা জানার ভীষণ ইচ্ছা, সেটা হচ্ছে যে যারা প্রেত সাধক হয়, ঠিক আছে, এই মানুষগুলো কি শুধুমাত্র প্রেত পিশাচ নিয়েই ব্যস্ত থাকেন, নাকি এনাদের জন্য কোনো স্পেসিফিক দেবতা না, রয়েছে? ওই যে বললাম পঞ্চভূতের সাধনা করে, আচ্ছা। পঞ্চভূতের পঞ্চ দেবতাদের সাধনা করে। এরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শিবকে প্রাধান্য দেয় বেশি। আচ্ছা। শিবকে এরা ভীষণভাবে মানে, আর শিবকে এরা কিন্তু ভীষণভাবে প্রাধান্য দেয়। শিবকে এরা মানে, স্পেসিফিক দেবতা যদি বলো, এরা কিন্তু শিবকে, ভগবান মহাদেবকে, মহাকালকে খুব মানে। আচ্ছা। ভীষণভাবে প্রেত চর্চা যারা করে ভীষণভাবে মহাকালকে মানে। আচ্ছা আচ্ছা, প্রেত সাধনা করার জন্য এক্ষেত্রে কি পঞ্চমকারের ব্যবহার আছে? না, ওই তো বললাম পঞ্চমকারের জায়গায় পঞ্চবিশ, আচ্ছা। যেটা মল মূত্র এগুলো দিয়ে যে সাধনা, যেটা বললাম খুলিতে দিয়ে অফার করতে হয় রক্ত, এটা হচ্ছে ওই পঞ্চমকার যেমন ওখানে লাগে, প্রেত চর্চা এইগুলো লাগে। অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন নিয়ে কথা বললাম, সব প্রশ্ন আজকে শেষ করে ফেললে আগামী এপিসোডে কথা বলার জন্য টপিক থাকবে না। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর তুমি যখনই এসেছো, তোমার বলা কথাগুলোর সাথে মানুষজন এত বেশি রিলেট করেছে, এত বেশি কানেক্ট করেছে, এই কারণে তারা অপেক্ষাতেও থাকে তুমি কখন আসবে। এটা বিরাট বড় পাওয়া, এটা বিরাট বড় পাওয়া। এমন কিছু আমি অনেকে, এই যে তুমি বলছিলে না সবুজখালী মায়ের মন্দিরে তোমার সঙ্গে অনেকে দেখা হয়েছে, যারা নার্ভাস ফিল করছিল তোমাকে দেখে, একটা তারা এত আনন্দ পেয়েছিল। এই যে এইগুলো কত বড় প্রাপ্তি বলো তো মানুষের জীবনে। কে কটা থরি কি আমরা সেলিব্রিটি নাকি, আমরা সাধারণ মানুষ। কি এই যে মানুষের ভালোবাসাটা, এইটা কজন পায়? আমরা এইখানেই তো পরিপূর্ণ। এই যে মানুষ যখন দেখতে পেয়ে ফোন করে বা সামনাসামনি দেখতে পেয়ে যখন কথা বলে যে তোমাদেরকে খুব ভালো লাগে, তোমাদের কথা শুনতে ভালো লাগে, এর থেকে বড় পাওনা তো আর কিছু হতে পারে না। মানুষের ভালোবাসা পাওয়ার মতো বড় কিছু পাওয়া আর কিচ্ছু নেই। গিফট বলো বা কোনো মানে কি বলবো অ্যাওয়ার্ড বলো, সবচেয়ে ঊর্ধ্বে কিন্তু এই আমার র্যান্ডম মানুষের ভালোবাসা। আমি এমন একটা কথা বলছি তোমাকে, ধরো রাস্তায় যখন কোনো সাবস্ক্রাইবার বা কোনো অডিয়েন্স আমাকে চিনতে পারে, ঠিক আছে, তারা যখন এসে ফটো তোলে বা সেলফি তোলে, তারা কথা বলে, আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। অনেস্টলি বলছি যে অনেকে আছে এটা বলে যে না, আমার একটু প্রাইভেসির ব্যাপারটাই, আমি বুঝি না কেন ভাই, ঠিক আছে, কারণ আমি এটা পার্সোনালি মনে করি, আমরা যারাই এই ফিল্ডে কাজ করছি, এটা তো একটা এন্টারটেনমেন্ট ফিল্ড, সেটা যেই সাবজেক্ট নিয়েই করি না কেন, যেখানে মানুষজন আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে বা তাদের মতন করে পছন্দ করছে, ভালোবাসছে, এত সাপোর্ট করছে, রাস্তায় ছবি তুলছে, এই জিনিসগুলো যদি না থাকতো না, তাহলে কারোরই এই গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রতি কোনো ইন্টারেস্ট থাকতো না। একদম। সবাই এটা চায় যে আমি বেরোলে রাস্তায় দুজন আমায় চিনতে পারবে। এই যে ধরো মেট্রো করে যাচ্ছি, একদিন আমি দেখতে পাচ্ছি যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি আবার দেখে না ঘুরে গেছি, ঠিক আছে, মানে আমার নিজেরই এত ভালো লাগছিল ওই টাইমে। আমি দেখছি যে একজন মানে কলেজ স্টুডেন্টই হবে, সে আমাদের পডকাস্ট দেখছেন, ঠিক আছে। এরকম একদিন আমি ট্রেনে দেখেছি, একদিন আমি ক্যাবে দেখেছি, তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো। আর তখন এগুলোই তো ঈশ্বর দিয়েছেন আমাদেরকে। এগুলো নিয়ে যদি কেউ অহংকার চলে আসে, সেটা সব থেকে বড় অন্যায়। আর এগুলোকে নিয়ে যদি আমরা যেমন ভালো লাগার জায়গায়, ভালোবাসার জায়গায়, কারোর সঙ্গে কথা বলে খুব হাম্বলভাবে কথা বলি। আমি যেমন বইমেলা একজনের সঙ্গে দেখা হয়েছিল, ওনার বয়স কম করে 50 মায়ের বয়সী, উনি আমাকে বললেন দেবজ্যোতি না? আমি বলছি হ্যাঁ। একটা স্টল থেকে আমি বই নিয়ে বেরিয়ে আসছিলাম,
দেবজিৎ আমি বলছে পডকাস্ট দেখি, খুব ভালো লাগে কথা শুনতে। এইটাই বড় আশীর্বাদ, ওই একটা বয়স্ক মানুষের কাছে এটাই আশীর্বাদ পেলে। এক্স্যাক্টলি। এই পাওনাগুলি সব থেকে আমাদের বড়। মানে এই কিছুদিন আগে আমি এবং আমার ওয়াইফ দুজন মিলে যাচ্ছিলাম একটা জায়গায়, তো হঠাৎ করে 4টে ছেলের একটা গ্রুপ ছিল, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি যে ওরা আমাকে চিনতে পেরেছে, কারণ ওরা আমার দিকে কিছু একটা পয়েন্ট আউট করে কথা বলতে বলতে গেল। এবার এখন এগুলো ইউজ টু হয়ে গেছে, কারণ রাস্তাঘাটে বেরোলে কেউ না কেউ টুকটাক চিনতে পারে। তো আমি না যখন চলে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে থাক, ওরা হয়তো ওই এরকম প্রচুর মানুষ থাকে যে আদৌ কি ও হবে ওই ছেলেটাই, এটা ভাবতে ভাবতে অনেকে চলে যায়, ঠিক আছে চলে গেছে। আমি দেখছি খানিকটা এগিয়ে যাওয়ার পর ওই ছেলেগুলো দাঁড়িয়ে গেল, ঠিক আছে, একটা জায়গায় গিয়ে ফোন খুলে সার্চ করছে, ঠিক আছে, ফোন টোন খুলে দেখে আবার ঘুরে এসছে। দাদা তুমি অরিত্রদা? আমি বলছি হ্যাঁ। তখন আবার কথা বললো, সেলফি তুললো, মানে খুব ভীষণ ভালো লাগে এই জিনিসটা। একদম। তো আমি বলবো যে যতদিন তোমার সাথে কেউ সেলফি তুলতে চাইছে ততদিন ভাই তুলে নাও, একদম। যেদিন তুলতে চাইবে না সেদিন মানুষ ফাটবে। একদম, মানুষ আজকে দিয়েছে, মানুষ পছন্দ করছে। এই যে আজকে তোর ঘটনা, আজকে আমাকে মানুষজন ঘটনা তো তোমার মাধ্যম দিয়ে আমার প্রথম আমাকে দেখতে শুরু করেছে, মানুষ দেখে কথা বলছে, চিনছে, বা মানুষ যে পছন্দ করছে, বা এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি। নেগেটিভ দু একটা কমেন্ট ছেড়ে আমি এর আগের এপিসোডে সব উত্তর দিয়ে দিয়েছি। তো এই যে কমেন্ট পড়ছে, এগুলো করছে, এইগুলো ভীষণ ভাবা একটা। আজকে মানুষ পছন্দ করছে, আমি যদি সেই জায়গায় আমাকে পছন্দ করছে, আমি বিশাল হয়ে গেছি, হ্যাঁ, কখন মানুষ প্রত্যাখ্যান করবে এক্স্যাক্টলি, তখন কিন্তু মানে আমাকে পাটা মাটিতেই রাখতে হবে। আমি এমন কিছু হয়ে যাইনি বা এমন কিছু নয়, আমরাও সাধারণ মানুষের মতো, সাধারণই তো, আবার কি আর কি আছে, সাধারণ আমরাও তো ঘুরে বেড়াই এখান থেকে, আর কি আছে, সাধারণ বাড়িতে থাকি, সাধারণভাবে মানুষের সঙ্গে মিশি, সাধারণভাবে কথা বলি। তবে আমাদের এই ফ্রেম পেয়েছি বলে যে মানুষকে সেই চোখে দেখবো, বা তাদেরকে আমরা এমন জায়গায় আমাদেরকে একটু বেশি মানুষ চেনে, এটা নিচু, এইসব ভাবলে আমি বলবো না যে আমরা ফেমাস এই জায়গায়, এই পপুলার, হ্যাঁ অবশ্যই আমরা পপুলার। এবার এই জায়গায় আমরা শিখতে হয় কার থেকে? শিখতে হয় অরিজিৎ সিং এর থেকে, শিখতে হয় ধোনির থেকে। এইগুলোই আমাদের ইন্সপিরেশন। এরকম অনেক ব্যক্তিত্ব আছে যাদের কাছ থেকে শেখার। অরিজিৎ সিং এমন একটা ব্যক্তিত্ব এবং এমন একটা মানুষ, ঠিক আছে, মানে যার পায়ের লেভেল অবধি পৌঁছানোটাও একটা স্বপ্ন। একদম একদম। উনি যেভাবে ওনার জীবন যেভাবে পরিচালনা করে, অত বড় একটা ওয়ার্ল্ড ফেমাস মানুষের যেভাবে জীবনযাপন করে, আমরা তো কোথাও তুচ্ছ মানে ধূলিকণার সমান। পা অবধি পৌঁছানোটাও বহু মানুষের কাছে স্বপ্ন, আমাদের কাছে আমি খুব 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 সাধারণভাবে সবার সঙ্গে যখন কথা বলি, খুব হাম্বলভাবে কথা বলার চেষ্টা করি। এবং কিছু ক্ষেত্রে মানুষের মাইন্ড তো সবসময় ঠিক থাকে না, কিছু ক্ষেত্রে তো ডেন্টেড থাকি বা কোনো সময় থাকি, সেগুলো তো পার্ট হবে। চেষ্টা করি যতটা পার্ট অফ লাইফ, যতটা সময় মানুষকে। একদমই তাই। তো থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতিদা, ভীষণ ভালো লাগলো প্রত্যেকবারের মতন এবারেও। থ্যাংক ইউ সো মাচ। আশা করবো খুব তাড়াতাড়ি আবার আমরা একসাথে বসবো, আর আমাদের দুজনের একসাথে অনেক কিছু প্ল্যান রয়েছে, জানি না কতদিনে এক্সিকিউট করতে হবে। আমি আজ করাবোই তোমাকে জোর, ঠিক আছে। তো ভীষণভাবে এক্সাইটেড ওই দুটো জিনিসের জন্য আমি। তো থ্যাংক ইউ, আবার এসো, একদম দেখা হচ্ছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার, আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।